আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে লাইভ আসছি। মোস্ট কনফিউজিং কোশ্চেন তোমরা বলতে পারো, যে কোশ্চেনগুলোর ব্যাখ্যা তুমি এতদিন পড়তেছো কিন্তু ঠিকঠাক মতো ব্যাখ্যা পাও না, বা যদি পরীক্ষায় কোশ্চেন আসে এই কোশ্চেনগুলো, তাহলে ভুল করার সম্ভাবনা সর্বোচ্চ, তাই না? এরকম কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আসছি। তো তোমরা যেটা করবা, তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও। আর 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 কোথায়? এবং ক্লাস শেয়ার দাও। এবং ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, অনেকেই দেখা যায় চলে আসছে ক্লাসের মধ্যে। তো আমরা শুরু করব। যে কোশ্চেন দূর কলম কই, যে কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো, কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরীক্ষা আসলে একদম তোমরা যেটা করবা সেটা হচ্ছে কনফিডেন্টলি ভুল করবা। এই কোশ্চেন, এমন কোশ্চেন নিয়ে আজকে আমরা আসছি আর কি। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সামনে, মেডিকেলের পরীক্ষা সামনে আছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো তোমরা জয়েন করো, আমরা শুরু করি। এত ছোট দেখা যায় কেন এখানে? এক্সপ্যান্ড ভিডিও করলাম, এক্সপ্যান্ড, ঠিক আছে, ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমাদের কি খবর? লেখাপড়া কেমন চলতেছে? লাস্ট টাইম, এখন এই সময় লেখাপড়া করার সময়। কিভাবে লেখাপড়া করার সময়, কেন লেখাপড়া করার সময়, আমরা পরে আলোচনা করব। আসলে আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি। বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা, কারেক্ট সেন্টেন্স কোনটা। এটা কিন্তু গত বছরের মেডিকেলের কোশ্চেন। তাও ভাই এখানে আনছেন কেন? এটার কারণ আছে। এটাতে আমরা একদম মোটামুটি কাউন্টেবল, আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউন তার কখনো পরীক্ষায় পড়ে না, আনকাউন্টেবল নাউনের একটা বেসিক ধারণা নিব এই কোশ্চেনের মাধ্যমে। দ্যাটস ওয়াই কোশ্চেন আমাদের আনা। আচ্ছা দেখো, তো I need a few furnitures. I need a few furniture. I do not need furniture. I do need some furnitures. তোমরা উত্তর করবা আমার আগে আগে, তোমরা উত্তর করে দাও। আমি দেখি তোমরা কি উত্তর করো, তারপরে আমি পড়ানো শুরু করি। আর আমাদের ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে দিবা। আচ্ছা, অনেকে কে? ইয়ামিন আক্তার, তারপরে কি সুমাইয়া বলছে সি। আচ্ছা, যাই হোক, অনেকে এই কথাই বলতেছে সি। তো দেখো, আই নিড ফার্নিচার্স। তো এই ধরনের কোশ্চেন যখন আসে সবসময় মাথায় রাখবা, তোরা সবসময় মাথায় রাখবি যে আনকাউন্টেবল নাউনের সাথে, খেয়াল করো, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যোগ হয় না। নাউনের সাথে তার ইএস বলা লাগে না, নাউনের সাথে শুধু এস বললেই হয়। হ্যাঁ, এস যোগ হয় না। দ্যাট মিনস আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। এরপরে আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি কোনো সংখ্যা বসাতে পারবে না। কি সংখ্যা বসে না? কি বসে না? সংখ্যা বসে না। এখন তুমি অনেক জায়গায় কি পড়ছো, অনেক জায়গায় পড়ছো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা একটা ভুল কথা। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এই কথা বলা যাবে না। তুমি বলতে পারো এ বা এন বসে না, এ বা এন বসে না। আমরা নির্দিষ্ট করে বোঝালে দা বসতে পারে, নির্দিষ্ট করে বোঝালে দা বসতে পারে। এরপরে দেখো, এর ভার্ব, আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হবে, আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হবে, ভার্ব সবসময় আমরা কি করব? ভার্বকে সিঙ্গুলার করতে হবে। ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আর দেখো, এটা বসে না, সংখ্যা বসে না পূর্বে। আনকাউন্টেবল নাউনের সাথে কি, আনকাউন্টেবল নাউনের শেষে এস যোগ হয় না, তারপরে এর পূর্বে সংখ্যা বসে না, এ বা এন বসে না। ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। আর কি, এর সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসাইতে হয়। এখন আসো, আমরা প্রথমেই কি বলছি? দেখো, প্রথমেই আমরা বলছি যে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয় না। ইএস বারবার চলে আসতেছে একটানে, নাউনের সাথে ইএস এর কোনো সম্পর্ক নয়। যাই হোক, শুধু এস, এস মানে নাউন প্লুরাল। খেয়াল করো, তুমি যখন নাউনের সাথে এস দিবা, এই নাউন হয়ে যায় কি? প্লুরাল।
আর তুমি যদি ভার্বের সাথে এস বাই এস যোগ করো তখন ওই ভার্বকে আমরা কি বলি, সিঙ্গুলার ভার্ব বা আমরা প্রেজেন্ট ফর্ম বলি। কি বলি? প্রেজেন্ট ফর্ম। তাহলে নাউনের সাথে এস বাই এস যোগ নাউন প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস যোগ কি ভার্ব সিঙ্গুলার। এখন আসো, তাহলে আমরা যখন প্রথমেই বলছি যে এস যোগ করা যায় না, নাউনের সাথে এস যোগ করা যায় না, কোন নাউনের সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। এখন কথা হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন কি, তাই না? আনকাউন্টেবল নাউন আসলে কি ভাই? আনকাউন্টেবল নাউনটা কি খেয়াল করো, তোমরা পড়ছো যে যেটা একটা 1 2 3 এভাবে গণনা করা যায় না বা গণনা করা যায় না এরকম পড়ো, তো এটাও আসলে সবসময়ের জন্য ঠিক না। আমরা বলতে পারি কি গণনার যোগ্য না, গণনার যোগ্য না। যেমন যদি এই যে হেয়ার, মাথার হেয়ার, আমরা বলি আনকাউন্টেবল নাউন, কারণ গণনার যোগ্য না। আপাত দৃষ্টিতে এই গণনা আমরা কখনো করি না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে দেয়ার আর টু হেয়ার, অপশন কি হেয়ার্স ইন মাই কফি। তো দুইটা চুল মাথা থেকে তোমার ঝরে পড়ছে, তখন কি সে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তখন অবশ্যই কাউন্টেবল, কারণ আপাত দৃষ্টিতে দেখেই বোঝা যাইতেছে দুইটা চুল পড়ে আছে। বাট যখন একজনের মাথায় থাকে বা ইন জেনারেল তুমি হেয়ার বলবা, তখন কি এটাকে আমরা গণনা করব না বা গণনার যোগ্য না। আপাত দৃষ্টিতে এটা কি গণনার যোগ্য না। তাহলে এখন ভাইয়া এস বাই এস যোগ হয় না, তো দেখো তো তুমি অপশন কাটা শিখবা, যেটাকে এলিমিনেশন প্রসেস বলা হয়। অপশন কাটা শিখবা। প্রথম কথা হচ্ছে যে এটা কোনো কিছু দেখার দরকার নাই, এটাও কিছু দরকার নাই। আমি যখন দেখছি যে আমার নাউনের সাথে এস আছে, এখন ফার্নিচার, ভাই ফার্নিচার কোন ধরনের নাউন? ফার্নিচার কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। ভাই ফার্নিচার কেন আনকাউন্টেবল নাউন? আমরা তো যে বলি দোকানে যে আমি কি কোথায় যাচ্ছ বলো ফার্নিচার কিনতে, তা এখন ফার্নিচার কিনতে যাইতেছো, ভালো কথা, ফার্নিচার জিনিসটা কি? তোমার ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে আনকাউন্টেবল নাউন কি। আনকাউন্টেবল নাউন মিনস এটাকে বলা হয় ম্যাস নাউন, এর ব্যাপ্তিটা অনেক বিশাল। ওকে, যেমন তুমি ফার্নিচার কিনতে গেছো বা ফার্নিচার দিয়ে ঘর সাজাইছো, কিন্তু কোন জিনিসের নাম ফার্নিচার? কোনো জিনিসের নাম আছে ফার্নিচার? আছে? না, নাই, তাই না? কোনো জিনিসের নাম ফার্নিচার নাই। এটা চেয়ার, এটা টেবিল, এটা খাট, এটা এই সেই, তাই তো? কিন্তু সব মিলে কি ফার্নিচার। সো ফার্নিচার নামে কিন্তু কোনো জিনিস এক্সিস্ট করে না। সো এটাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন এখানে তো ফার্নিচার আছে, এখানেও ফার্নিচার আছে, তো দুইটাই তো সিঙ্গুলার, তাহলে দুইটাই তো হয়। এখন খেয়াল করো, এই যে এখানে রয়েছে এ ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এগুলা কি কাউন্টেবল ডিটারমিনার। আমরা কিন্তু এটা লিখিনি, আমরা বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হয়। তাহলে ভাই এই যে ফিউটা কি কাউন্টেবল ডিটারমিনার। এখন আমার এই নাউনটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কাউন্টেবল ডিটারমিনার বসে? হ্যাঁ, বসে না। কি বসে না। সো এটাকে আমরা কি বললাম? বি নম্বরও বাদ। তাহলে আই ডু নট নিড ফার্নিচার, তাই না? আই ডু নট নিড কি ফার্নিচার, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা চলো পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা, তাহলে কি আছে দেখি কোশ্চেন। লেখাপড়া তোরা তো করিস না, এখন বলো দেখি, এই যে এখানে একটা কোশ্চেন নিয়ে আমরা আসছি, কোশ্চেনটা কি? উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। এখন ভাই নাউন থেকে তো কোশ্চেন আসবেই। কোন ধরনের? দেখো নাউন থেকে আসার মতো বা খুব বেশি আসে, যেমন যেগুলো আমরা আনি নাই, যেমন পরীক্ষায় কোশ্চেন আসছে অনেকবার, গার্ল কোন ধরনের নাউন। এরপরে খেয়াল করো, পরীক্ষায় কোশ্চেন আসছে কি গার্ল কোন ধরনের নাউন, বয় কোন ধরনের নাউন, বয় কোন ধরনের নাউন, সিটি কোন ধরনের নাউন, তাই না? এই কোশ্চেনগুলো আসছে, সবচেয়ে বেশি আসছে। সো এগুলা নিয়ে আলোচনার তার কিছু নাই, তাই না ভাই? এগুলা কি ধরনের নাউন? আমরা বলতে পারি কমন নাউন। ভাই কমন নাউন কাকে বলে? যেই নাউনকে প্লুরাল করা যায়। আরও সহজ ভাষায় যদি বলি, আরও স্পেসিফিকলি যদি তোমাকে বলা হয়, তাহলে প্রপার নাউনের যে শ্রেণী বোঝাবে সেটাই হচ্ছে কি কমন নাউন। প্রপার নাউনের যে শ্রেণী বোঝাবে সেই হচ্ছে কি তোমার কমন নাউন। এখন দেখো এখানে কিরা আব্দুল্লাহ সিয়াম, ধরো সে একজন গার্ল না,
আব্দুল্লাহ সিয়াম কি হবে? গার্ল হয় রে, সাইমা। দেখো সাইমা, তাই না? সাইমা কি ভাই? একটা নির্দিষ্ট মেয়ের নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। আচ্ছা, তাকে কোন শ্রেণীতে ফেলা যায়? সে হতে পারে কি একটা গার্ল, সে হতে পারে একটা বয়। না, সে কিভাবে বয় হয়? মানে খেয়াল করো, সাইমা কি হতে পারে? একটা গার্ল হতে পারে, সে একটা স্টুডেন্ট হতে পারে, ডক্টর হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, তারপরে হাউস ওয়াইফ হইতে পারে না, ওয়াইফ হইতে পারে। তো এই যে একটা প্রপার নাউনকে যত শ্রেণীতে ফেলতে পারবা সব হচ্ছে কি কমন নাউন। এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি আসে মেডিকেল অ্যাডমিশনে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে আবার এই ধরনের কোশ্চেন বেশি আসে। এখন আসো, এখন তোমরা বলতেছো কি সি। খেয়াল করো, আমরা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স যে কোনো একটা পড়লেই কিন্তু খুব সহজে হয়ে যায় আমাদের। দেখো, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার মানে গ্রীষ্মকালে আসতেছে সামনে, উইন্টার ইজ কামিং। ও না, সামার মানে তো গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আসতেছে, আমাদের অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ আছে। তাহলে এখানে তোমার দেখতে হবে যে ভাই আমাদের কাজ তো আছে, তাহলে ওয়ার্কটা আসলে কোন ধরনের নাউন? ওয়ার্কটা হচ্ছে কি? ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না? প্লুরাল করা যায় না। তো দেখো তো, এত বড় বড় সেন্টেন্স, সেন্টেন্স এত বড় বড়, বাট আমরা যখনই দেখছি ওয়ার্কস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো আমরা আগেই বাদ দিয়ে দিলাম, তাই তো? আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে ওয়ার্ক এখানে সিঙ্গুলার আছে, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। এখন দেখো, এখন দেখো পরীক্ষায় কোশ্চেন আসছে, পরীক্ষায় কোথায় কোশ্চেন আসছে? এটা মুছে দিই, তাহলে পরীক্ষার কোশ্চেন দেখানো যাবে। এটাও পরীক্ষারই কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন আসছে। দেখো, হাসান হ্যাজ রেড most of the works of Shakespeare. তাই না? পরীক্ষায় কোশ্চেন আসছে যে হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এটা পরীক্ষায় কোশ্চেন আসছে। এখন দেখো, আমরা বলছি যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। কি রে? আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। তো এখন এখানে কি হবে? ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কার। এখানে আর কই? কেমনটা লাগে? ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এখন তাহলে ভাইয়া কোনটা হবে? দেখো, ওয়ার্ক অর্থ আমরা জানি কি কাজ, ওয়ার্ক অর্থ কি কাজ, কিন্তু ওয়ার্কস অর্থ কি রচনা বলি। কি রচনা বলি? দ্যাট মিনস কবি সাহিত্যিকের যে সাহিত্যকর্ম, হ্যাঁ, কবি সাহিত্যিকের যে সাহিত্যকর্ম তাকে আমরা বলি ওয়ার্কস। তখন কিন্তু এটা আবার কাউন্টেবল নাউন। তখন কি কাউন্টেবল নাউন? যখনই সে কাউন্টেবল নাউন হয়েছে, তখনই তার মিনিংও কি হয়েছে? তার মিনিংও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে অনেকে বলছে যে কি ওয়ার্কস, নাফিসা বলছে কি ওয়ার্কস মানে সাহিত্য। তার মাথা, ওয়ার্কস মানে সাহিত্য। গরু, ওয়ার্কস মানে সাহিত্য আইছে। আচ্ছা দেখো, তাইলে টাকা আইছে কিনা দেখিনি, দাঁড়া না, এটা একটা কথা কোনো। তাহলে হাসান কি করছে? শেক্সপিয়ারের লেখা বেশিরভাগ রচনাবলী, সাহিত্যকর্ম যা আছে সেটা সে পড়ে ফেলছে, তাই না? এখন দেখো 3 নাম্বার কোশ্চেনে যদি যাই আমরা, 3 নাম্বার কোশ্চেনে ভাই কি আছে? 3 নাম্বার কোশ্চেনে কি আছে? দেখো 3 নাম্বার কোশ্চেনে কি আছে একটু দেখি। তো দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলভস, তারপরে সবাই একই রকম সেন্টেন্স, যাই হোক। তো এখন দেখ, আমরা জানি যে ভাইয়া জুরি দূরো কালি চেঞ্জ করতে হয়, আবার অটো চেঞ্জ হতে পারে না। জুরিটা কি কালেকটিভ নাউন, ওকে ভাইয়া, জুরিটা কি কালেকটিভ নাউন। এখন জুরি যেহেতু কালেকটিভ নাউন, আমরা জানি কালেকটিভ নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন এই যে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এটার উত্তর কি হবে বল? উমা, তাহলে কি আমি ভুল পড়ে দিচ্ছি? সেই ধরে সবাই বলতেছে এ এ এ, তাহলে আর আমি এদিকে বলে যাইতেছি
যে ভার্ব হয় কি, ভার্ব হয় কি রে, আমি বলে যাইতেছি ভার্ব হয় সিঙ্গুলার, আর তোরা বলতেছিস এ, এটা কোনো কথা? আচ্ছা, তাহলে সবাই বলতেছে এ, আমিও তাইলে বলি, খেয়াল করো। এখন ভাইয়া তোমরা বলতেছে এ, ওয়াই? যখন কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, যখন কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, তখন একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, তাই না? এই নাউন অফ মাল্টিটিউড যখন বুঝাই, নাউন অফ মাল্টিটিউড যখন বুঝাই, তখন দেখো ভার্বটাও প্লুরাল হয়, আবার এর পরিবর্তে যে প্রোনাউন বসে সেই প্রোনাউনটাও প্লুরাল হয়। ভাই এই কোয়েশ্চেন কেন আনছেন? তোমরা এমনিতেই জানো, ছোটবেলা থেকে পড়তেছো যে কালেকটিভ নাউনের ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এখানে কি প্লুরাল। হোয়াই? এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। ভাই নাউন অফ মাল্টিটিউড কখন হবে? নাউন অফ মাল্টিটিউড কখন হবে? যখন কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে। ভাই বিভাজন হয়েছে কীভাবে বুঝবো? লিখে দেওয়া থাকবে না, লিখে দেওয়া থাকবে না। এখানে দেখো একটা ওয়ার্ড আছে আর্গুইং। আর্গুইং অর্থ কি? আর্গু করা অর্থ কি? আর্গু করা অর্থ কি বলো? আর্গু করা অর্থ হচ্ছে কিছুই না, মানে তোর কথা মানি না, তাই না? আর্গু করার অর্থ হচ্ছে কি? তোর কথা মানি না, এটাই হচ্ছে আর্গিউ, তাই না? এই ওয়ার্ড দেখে তোমাকে বাংলা ছায়াছবির মতো বুঝে নিতে হবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো এই আর্গুইং দেখে ভাবতে হবে যে কি, যেহেতু আর্গু দ্যাট মিনস তর্ক বিতর্ক করা। এখন যখন জুরি মেম্বাররা যখন কি করতেছে, তর্ক বিতর্ক করতেছে, তারা কি আর একসাথে আছে? ভাই নাই, তারা আর একসাথে নাই। সো তখন এদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে এবং আমাদের ভার্ব হবে কি? প্লুরাল। কিন্তু যদি সমষ্টিগত বোঝায়, ভার্ব কি হবে? অবশ্যই সেটা সিঙ্গুলার, যেটা সবসময় পড়ে আসছো। বাপরে, তোদের আবার মনেও থাকে। এটাকে বলছে ঝগড়া করা। যাদের ঝগড়া করা অভ্যাস, তারা তো এইসবই বলবে। আচ্ছা দেখো, এরপরে খেয়াল করো। নেক্সট কোয়েশ্চেন ইজ এটা কোত্থেকে আসলো বেয়াদব? আচ্ছা, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। প্রথমে একটু আমরা কথা বলে নিই। দেখো, তুমি যদি এরকম লিখো নাও এ ডে, এরপরে তুমি লিখছো নাও এ ডেইজ, ওকে? অথবা তুমি লিখছো নাও এ ডেইজ। এই সবগুলাই হচ্ছে কি? সবগুলাই হচ্ছে ভাইয়া ভুল। এই ধরনের তুমি যদি এভাবে লিখো নাও এ ডে, তুমি কি লিখলা? যে নাও এ ডে, ভুল। নাও এ ডেইজ, এই যে আগে লেখা হইতো, অনেক ওল্ড ইংলিশে ব্যবহার করা হইতো, বাট বর্তমানে যদি তুমি এরকম লিখো তাহলে তোমার ভুল। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে এইখানে যে রয়েছে একসাথে নাও এ ডে, কই? এই যে নাও এ ডে, দেখো দুইটা কি রয়েছে? নাও এ ডে। তাহলে ভাইয়া নাও এ ডে হইলে কি হবে? সেও এদের কাতারে। নাও এ ডেও কি? এই ক্রস চিহ্নের কাতারে। তাহলে ভাইয়া এখন কোনটা হবে? খেয়াল করো, তুমি কখনো এই যে শুধু নাও এ ডে, নাও এ ডেইজ এরকম মানে স্পেস দিয়ে অথবা এরকম হাই পেন দিয়ে লিখতে পারবা না, অথবা একসাথেও নাও এ ডে লেখা যায় না। সবাই বলতেছে কি? সি। তোর কীভাবে পারিস? তো ইংলিশে পাবি 16, দেখতেছি ইংলিশে তো পাবি তোরা 16, 15-র মধ্যে। হ্যাঁ, সবাই দেখে আমার স্টুডেন্ট। ভালো টিচারে ক্লাস করলে এরকমই হয়। দেখ, খেয়াল করো তো, লেস পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ, ফিউ পিপল, সরি এটা তো কেটেই দিছি আমরা না, এটা আগেই বাদ, কারণ এটা তো ইউজ হয় না, নাওডে ইউজ হয় না। অনন্যা বলছে পারি না কিছু, তুই কীভাবে পারবি? আশ্চর্য। খেয়াল করো, লেস পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ,
ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। এখানে তোমাকে একটু কোট করতে হবে, সেটা হচ্ছে ভাই পিপলটা আসলে কোন ধরনের নাউন। দেখো পিপলটা হচ্ছে একটা কমন নাউন এবং সব সময় সে কি প্লুরাল নাউন, সবসময় কি সবসময় প্লুরাল, পিপল সবসময় প্লুরাল। এখন এই যে ভাইয়া লিটল, এই লেস কোত্থেকে আসছে দেখো, লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি লেস। তাহলে এটা যদি কাউন্টেবল প্লুরাল নাউন হয় তাহলে এর আগে কি বসবে কাউন্টেবল ডিটারমিনার, কিন্তু লেসটা কি ভাই আনকাউন্টেবল ডিটারমিনার। সো এটাও বাদ, আনকাউন্টেবল ডিটারমিনার বসার কারণে, আনকাউন্টেবল ডিটারমিনার বসার কারণে আমরা লেসকে বাদ দিলাম। এখন তাহলে ভাই থাকলো কি, এটা তো উত্তরই, এটা তো ধুরো এটা উত্তর। কিন্তু ভাই এই যে ফিউয়ার এখানে আছে, যদি আরেকটা অপশন এমন দেওয়া হইতো যে ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, তাইলে কি হইতো খেয়াল করো। তুমি লিখছো ফিউ পিপল, আর একটা অপশনে থাকলো ফিউয়ার পিপল, ফিউ পিপল ফিউয়ার পিপল। ওকে ভাই কোনটা নিব আমার তো মনেই থাকে না। নতুন জিকে কোর্স আসছে, তোরা কি জানো এটা নতুন জিকে কোর্স 25-25-এর জন্য আসছে আর কি। যারা 25 ব্যাচের আছে 26 ব্যাচের আছে তাড়াতাড়ি পেজে নক দাও। আমার আবার ক্লাস নিতে গেলে প্রমোশনের কথাটা মনে থাকে না কেন জানি। দেখো এখন ভাইয়া ফিউ বা ফিউয়ার কোনটা নিব, কেন কম্পারেটিভ নিব অথবা কেন পজিটিভ নিব, তাই না, কোনটা কেন নিব। দেখো এখানে একটা ওয়ার্ড আসছে নাও এই ডেজ, না নাও এই ডেজ অর্থ কি ভাইয়া, নাও এই ডেজ অর্থ কি খেয়াল কর, বর্তমান, বর্তমান সময়ে। ভাইয়া নাও এই ডেজ অর্থ কি, ভাইয়া নাও এই ডেজ অর্থ কি, নাও এই ডেজ অর্থ হচ্ছে বর্তমান সময়। তো এখন খেয়াল করো, few people get American visas nowadays, fewer people get American visas nowadays। এখন nowadays মানে বর্তমান সময়, দ্যাট মিন্স কি সেন্টেন্সটা কেমন ছিল দেখো, fewer people get American visas nowadays than the previous time। এই হচ্ছে সেন্টেন্স, এই ছিল মূলত সেন্টেন্স। এখন সেন্টেন্স যদি এরকম থাকতো দেন দ্য প্রিভিয়াস টাইম, তখন তুমি এমনিতেই বুঝে যাইতা যে কি এটা তো একটা কম্পারেটিভ ফর্ম। দেন থাকলে আমরা কম্পারেটিভ করি, দেন থাকলে কি করি কম্পারেটিভ করি। সো ভাইয়া উত্তর হচ্ছে ফিউয়ার পিপল। এখন খেয়াল করো ভাই এখানে তো দেন নাই, আপনি বললেন কি বর্তমান সময়ে, তাহলে কম্পারিজন কেমনে বোঝাইলো, এটাকে বলা হয় ইমপ্লিসিট কম্পারিজন। কি বলা হয়, তোমরা আই থিঙ্ক ওই যে ইয়েতে পড়ছো না, সিমিলি ম্যাটাফোর অনেক কিছু পড়ছো, যাই হোক ওইসবে আমি যাব না। তাহলে কি ভাই এখানে আমরা বলতে পারি ইমপ্লিসিট কম্পারিজন। যেমন কেউ অসুস্থ, এখন তুমি হসপিটালে দেখতে গেছো, তো জিজ্ঞাসা করলো যে এখন কেমন আছেন বা এখন কেমন আসিস বা এখন কেমন আসো, যার যেরকম সম্পর্ক আর কি। তো জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন, তো বললো এখন একটু ভালো আছি। এখন একটু ভালো আছি মানে কি আগে আরও খারাপ ছিলাম, আগে আরও খারাপ ছিলাম। এখন তাহলে বর্তমান সময়ে কম পাইতেছে, দ্যাট মিন্স আগে বেশি পাইতো। তাহলে এই নাওএডেজ বলার সাথে সাথে এতটুকু আর লেখার কোনো দরকার নাই। যখনই তুমি বলতেছো নাওএডেজ তখন দুইটা সময়ের মধ্যে একটা কি ইমপ্লিসিট কম্পারিজন, একটা তুলনা বোঝায়। দ্যাটস ওয়াই এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি নিতে হবে। এটা থাকলেও কিন্তু আমরা নিতে পারতাম না, বুঝছেন আপনারা। আচ্ছা বোঝার জন্য ধন্যবাদ। এখন আসো, এখন দ্য নেক্সট ওয়ান কোয়েশ্চেন কি, নেক্সট ওয়ান কোয়েশ্চেন, আরে বেয়াদব কথা পড়ানোর সময় মন দিয়ে পড়াইতেছি, এখন ফাইজলামি করে। এখন দেখো দিস বিল্ডিং ইজ মেড অফ, দিস বিল্ডিং ইজ মেড অফ, একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। এখন দেখো এখানে রয়েছে কি মেড অফ, আবার আমরা জানি কি হতে পারে মেড ফ্রম, ঠিক আছে। তোরে আহনা পিঠামু ধরে দেখো এটা কি মেড অফ, আর একটা কি হয় মেড ফ্রম, তাই না। এখন ভাই মেড ফ্রম কখন হয়, মেড অফ কখন হয়, এটা আমাদের বুঝতে হবে প্রথমে। খেয়াল করো মেড অফ কখন হয়, ফ্রম কখন হয়। মেড ফ্রম আমরা তখনই ইউজ করব, দেখো সবচেয়ে বেশিবার কোশ্চেন আসা পেপার, আরে ভাই রে ভাই
দ্যাট ইজ মেড ফ্রম উড। খেয়াল করো, পেপার ইজ মেড অফ উড, এই সরি মেড ফ্রম উড। ভাই মেড ফ্রম কেন হইল? খেয়াল করো মেড ফ্রম কেন হইল? যখন এই যে উৎপাদিত বস্তুর মধ্যে উপাদান দেখে চেনা যাবে না, তখন আমরা লিখব মেড ফ্রম। এখন তোমার কাছে বই আছে, খাতা আছে, তো সেটা কী দিয়ে বানানো? কাঠ দিয়ে বানানো, বাঁশ দিয়ে বানানো হইতে পারে, পাটখড়ি দিয়ে বানানো হইতে পারে। বাট তুমি কি দেখে এর অরিজিনাল কি ছিল, কি থেকে তৈরি, এটা বুঝতে পারতেছো? উপাদান চিনতে পারতেছো না? যখন তুমি এই যে উৎপাদিত বস্তুর মধ্যে উপাদান দেখেই চিনতে পারবা না, তখন মেড ফ্রম। ওকে, আর এখানে ভাই মেড অফ কেন দেয়া? দেখো, দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। এখন ইট দিয়ে সিমেন্ট দিয়ে ঘর করলে দেখেই বোঝা যায় না যে ইটের তৈরি, এটা সিমেন্টের তৈরি? বোঝা যায় না? দেখেই বোঝা যায়, তাই না? উরি বাপ রে বাপ, একজন বলছে যে ক্লাস টাইম ভুলে গেছিলাম। পিটানোর দরকার না রে, ক্লাস টাইম কীভাবে ভুল হয়? ক্লাস টাইম কোন দুঃখে ভুল হয় তোদের? ক্লাস টাইমও ভুল হয় তোদের। এখন আসো, এখন কথা হচ্ছে ব্রিক অ্যান্ড সিমেন্ট। দেখো, গ্লাসেস অ্যান্ড ব্রিক্স, এটা তো হওয়ার কথা না। গ্লাস আর ব্রিক দিয়ে শুধু বানানো যায় না। আমার কথা হচ্ছে খেয়াল করো, এটা ওই রকম, মানে আমি যদি বলে দিই যে গ্লাস দিয়ে আর ব্রিক দিয়ে বানানো যায় না, তাইলে ওই যে কিছু তোমার এক্সপ্লানেশন আছে না, এটা শুনতে ভালো লাগে, এটা এক্সেপশনাল, এটা যায়, এটা মিনিং ভালো লাগে। হ্যাঁ, বলছে এটা সেন্সের সাথে কাজ করে বেশি। আরে ভাই রে ভাই, তোমার সেন্সে এত কাজ করে? তুমি কি ব্রিটিশ? তুমি কি আমেরিকান? তুমি সেন্স অনুযায়ী ইংলিশ বানাই ফেলতেছো। এই সেন্স অনুযায়ী ইংলিশ বানাইতে আজকে ইংলিশের এই অবস্থা আমাদের দেশে। এখন আসো তাহলে ভাই, গ্লাসেস অ্যান্ড ব্রিক্স। দেখো, এই যে গ্লাস, ইন জেনারেল গ্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন। যখন তুমি বলবা গ্লাস থেকে গ্লাসেস, তখন এই যে চশমা হয়ে যাবে। কি হয়ে যাবে? চশমা। এখন ভাই, ব্রিক্স কি হতে পারে? হ্যাঁ, মডার্ন গ্রামারে তোমার ওই যে কি বলার নাম, অক্সফোর্ড ডিকশনারি বলতেছে ব্রিক্স ইউজ করা যায়। ওকে, ব্রিক্স ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এই পার্ট ধরলাম আমরা, ঠিক আছে, কিন্তু এটা তো ভুল, সো কাটা। এখন দেখো, এখানেও কি গ্লাসেস, শুধু গ্লাস দিলে, হ্যাঁ, আয়রন দিয়ে আর গ্লাস দিয়ে বানানো যায়। এখন দেখো না, এই যে লোহার খুঁটি, বড় বড় এরকম স্টিল দিয়ে ঘর বানানো যায়, সেটা আলাদা কথা। ঠিক আছে? হ্যাঁ, তুঝে দেখা তো এ জানা সনম। দেখো, এখন এটাও তো ভ্যা কাটা। এখন ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। তো সিমেন্ট তো জানোই, একদম গোড়া ধুলার মতো, তাই না? ধুলার মতো, আটার মতো, ময়দার মতো। মেয়েরা ভালো চিনবে এটা, আবার ভালো চিনবে। সিমেন্ট হচ্ছে যে আটা ময়দার মতো, এটা মেয়েরা ভালো চিনবে। তো যাই হোক, এটা তো বুঝাই যাইতেছে যে আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যাবে না। এখন কথা হচ্ছে ভাই, একটু আগে তো বললেন অক্সফোর্ড ডিকশনারি বলতেছে মডার্ন ইংলিশে ব্রিককে ব্রিক্স লেখা যায় এইভাবে। কি করা যায়? এইভাবে কি করা যায়? প্লুরাল করা যায়। তো ভাই, আমি এখন এ নিব নাকি বি নিব? খেয়াল করো, দিস বিল্ডিং ইজ মেড অফ, বিল্ডিংটা বানানো হয়েছে। হ্যাঁ, মুখে তোরা সিমেন্ট মাখিস। আহা, যাই হোক, খেয়াল করো, তাহলে বলছে একটা ঘর বানানো হয়েছে। কি দিয়ে বানানো হয়েছে ভাইয়া? সেটা ইট এবং সিমেন্ট দিয়ে। তো আমরা কি বললাম? আনকাউন্টেবল নাউন তাকেই বলে যেটা গণনার যোগ্য না। যখন একটা বাড়ি তৈরি হয়ে গেছে, হাজার হাজার ইট আছে না, তুমি কি এরকম যে রুমে থাকো, এখন ভাই পড়াইতেছে, তাই না, আমার কাজ তো নেই তেমন একটা, আমি ইট গুনি বসে, এটা কি সম্ভব? এই কাজ আপাতদৃষ্টিতে করি বা করি না। যেহেতু ঘর বানানো হয়ে গেছে, একটা ইটের কথা, দুইটা ইট, তিনটা ইট কথা বললে আমরা ব্রিককে ব্রিক্স হিসেবে কি প্লুরাল করতে পারতাম। কিন্তু যখন ঘর অলরেডি বানানো শেষ, ওই সময় আপাতদৃষ্টিতে ওই ইট আমরা গণনা করতে যাব না। সো এটাকে আনকাউন্টেবল নাউন ধরেই তোমাকে কি করতে হবে?
আনকাউন্টেবল নাউন ধরেই কি করতে হবে ভাইয়া? আনকাউন্টেবল নাউন ধরেই তোমাকে উত্তর করতে হবে। সো ব্রিক অ্যান্ড সিমেন্ট। এখন আসো নেক্সট ওয়ান। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটা ওমা, লাইট জ্বলে কি জন্য বেয়াদব? কোন দুঃখে তোর কইছি লাইট জ্বালাইতে? রুমে লাইটের অভাব? আচ্ছা দেখো তো ভাইয়া, our class consists of 20 public. Here public is, তো আমরা জানি, আমরা একটা জিনিস জানি, কি জানি? কইছে পাবলিক। পাবলিকটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। পাবলিক কি? পাবলিক একটা কি ভাইয়া? কালেকটিভ নাউন। পাবলিক একটা কি? কালেকটিভ নাউন। কিন্তু এখন শুধু যদি একটা ওয়ার্ড দিত পাবলিক কোন ধরনের নাউন, তুমি একবারে লিখে দিবা কি? কালেকটিভ নাউন। একবারে লিখে দিবা কি? পাবলিক কোন নাউন ভাইয়া? কালেকটিভ নাউন। পাবলিকটা কোন ধরনের নাউন রে? পাবলিকটা হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। কিন্তু এটা একটা সেন্টেন্স। দেখো, আমি সবসময় আমার ব্যাচে যারা ছিল, তোমরা জানো যারা পেইড ব্যাচে ছিল, আমি সবসময় বলি যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার একটা জিনিস আর তার ফাংশন আর একটা জিনিস। তোমাকে সেন্টেন্সে ইউজ হওয়ার পরেই তুমি তাকে কি বলতে পারো? পার্ট অফ স্পিচ বলতে পারো। সবসময় আমরা মানে স্ট্রাকচারের উপর জোর না দিয়ে ফাংশনের উপর জোর দিব। কিসের উপরে? ফাংশনের উপরে জোর দিব। এখন সবাই বলতেছে আন্দাজে, আরে এটা কি সুরভি? সুরভিরে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, এখন খেয়াল করো তো কি ভাই আমরা কালেকটিভ নাউন বলি। এখন এখানে দেখো কি বলছে? 20 পাবলিক। 20 মানে কত? 20। আচ্ছা, কোনো ওয়ার্ডের আগে তুমি 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা বসাইছো, সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বা প্লুরাল। তাহলে কালেকটিভ নাউনকে যখন প্লুরাল করা হয় সেটাকে বলা হয় কমন নাউন। এক কথায় বলি, একদম এক কথায়, যে কোনো নাউনকে প্লুরাল করলেই সে কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লুরাল। যে কোনো নাউনকে প্লুরাল করলেই সে কমন নাউন হয়ে যাবে। যেমন দেখো, তুমি যদি লিখো দেয়ার আর 6, একজনের নাম নেই এখানে, জারা। লাস্ট কমেন্ট হচ্ছে জারা। খেয়াল করো, দেয়ার আর 6 জারাস ইন আওয়ার স্কুল। কি রে ভাই, বেয়াদবি করতেছস কেন? দেয়ার আর 6 জারাস ইন আওয়ার স্কুল। ওকে, দেয়ার আর খেয়াল কর, দেয়ার আর 6 জারাস ইন আওয়ার স্কুল। এখন তুমি জানো যে যারা হচ্ছে নির্দিষ্ট একটা মেন নাম, তো সেটা প্রপার নাউন। কি নাউন? সেটা কি নাউন রে? সেটা হচ্ছে প্রপার নাউন। বাট এখানে আমরা কি লিখছি? জারাস। জারাস 6, কটা দেখো? 6 জারাস, 6টা জারা আছে আমাদের স্কুলে। তাহলে এটা কি আর প্রপার নাউন থাকলো? প্রপার নাউন হতে গেলে কি হতে হবে? সুনির্দিষ্ট, স্পেসিফিক হতে হবে। কি হতে হবে? স্পেসিফিক হতে হবে। তো যখন আমি বলছি 6 জারাস, এ এমনিতে প্রপার নাউন হলেও আমরা প্লুরাল করে ফেলছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কমন নাউন। কি বলবো? কমন নাউন। কি বলবো? কমন নাউন। আবার তুমি যদি আর্টিকেল, যেমন দা লিখলাম, দা, ধরো তুমি লিখছো দা, আচ্ছা এটা পরে একটা কোশ্চেন আসছে, আমরা আসবো ওখানে, সমস্যা নেই। তাহলে কি, যে কোনো নাউনকে প্লুরাল করলেই সেটা কমন নাউন হয়ে যায়। এখন 20 পাবলিক, 20 পাবলিক, তাহলে এর আগে সংখ্যা বসায় প্লুরাল করছি, সো এটা একটা কি? কমন নাউন। তুমি জানো ক্লাসটা হচ্ছে কি? ক্লাস। তোমাদের ক্লাস আছে না স্কুল কলেজের ক্লাস, এটা ভাই কালেকটিভ নাউন। বাট তুমি যদি লিখো একটা স্কুলে ধরো 1 থেকে 10 পর্যন্ত 10টা ক্লাস আছে, তাহলে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। তুমি যদি লিখো তাহলে ক্লাসকে আমি কি লিখলাম? ক্লাসেস। ক্লাসকে লিখলাম ক্লাসেস। সো যখনই আমরা প্লুরাল করছি তখন কি হয়ে যাবে? সেটা কমন নাউন হয়ে যাবে। কালেকটিভ থেকে কমন নাউন হয়ে যাবে। ওকে, এরপরে আসো, এরপরে কি থা? আচ্ছা, নাউন শেষ হয় না কেন? এত নাউন, আমি আবার পড়াইতে গেলে শুধু নাউন আসে শুধু। আচ্ছা, কালকেও ক্লাস নেবো, টানা কয়েকটা ক্লাস নেবো, অনেকগুলো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলোর সাথে আশেপাশে ব্যাখ্যা শুনলে আরও 20টা কোয়েশ্চেন সলভ করা যাবে, এমন কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। দেখো, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তো
এখানে নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হইতেছে, তাই না? বাইরন কে ভাইয়া? বাইরন কে? বাইরন একজন কবি, বাইরন একজন কবি, তাই না? ইংল্যান্ডের একজন কবি বাইরন। তো তিনিও একজন কি? বাইরনও কি ভাই একজন কবি, তাই তো? ভার্বের কোশ্চেনও সলভ করবো রে ভাই। আমরা তো শুরু করলাম প্রথম ক্লাস, এরকম 4-5টা ক্লাস নিব। সামনে আবার ঢাকা ইউনিভার্সিটি না, মেডিকেলের পরে তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। তো এরকম কঠিন কঠিন কোশ্চেন যা সলভ দরকার, হ্যাঁ, যেগুলা নিয়ে হচ্ছে কথা বলা দরকার, এরকম কোশ্চেন আমরা সলভ করবো প্রত্যেক দিন। তো দেখো, আমি রুটিন দিয়ে দিব। হ্যাঁ, নজরুল ইজ দ্য, আবার যদি রুটিন তোমার মনেও না থাকে, রাত 9টার সময় তুমি আন্দাজে চলে আসবা পেজের মধ্যে। কি? রাত 9টার সময় আন্দাজে চলে আসবা পেজের মধ্যে ক্লাস হইতেছে কিনা। তো দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে নজরুলকে তুলনা করছে বাইরনের সাথে। যাকে তুলনা করা হয় সে যে নাউন, সে নাউনই থাকে। যার সাথে তুলনা করা হয় সে কমন নাউন হয়ে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কি করে বুঝবো এটা কমন নাউন? যখনই দেখবা প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে, যখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসছে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। তখন সেটা দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায়। এখন খেয়াল করো ভাই, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলেই কি কমন নাউন? না, কখনো না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলেই কি কমন নাউন? কখনোই না। দেখো, তুমি লিখছো কি? দা পদ্মা। তুমি লিখছো কি? দ্য সান। তুমি লিখতেছো দ্য মুন। তাহলে ভাই এটা কি এখন কমন নাউন হয়ে গেছে? না, এরা সবাই প্রপার নাউনই আছে। আর্টিকেল বসার পরেও ভাইয়া কারা প্রপার নাউনই থাকবে? যে জিনিস পৃথিবীতে মাত্র একটা আছে, পৃথিবী ইটসেলফ, দ্য ওয়ার্ল্ড, তাই না? যে নাউন পৃথিবীতে যার অস্তিত্ব একটাই আছে, কমন নাউন হতে গেলে কি করতে হবে? আমি বলছি যেটা প্লুরাল করা যায় সেটাই কমন নাউন। তো যেটা একটাই আছে তো প্লুরাল করার সুযোগই নাই, এর প্লুরাল করার সুযোগই নাই। এর কি নাই রে? প্লুরাল করার সুযোগই নাই। সো এই ধরনের প্রপার নাউনের আগে আর্টিকেল বসলেও সে কি প্রপার নাউন থাকবে। অন্য যে কোনো ধরনের নাউনের পূর্বে আর্টিকেল বসলেই সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এটা কি ভাইয়া? কমন নাউন। যেমন পরীক্ষা আরেকটা কোশ্চেন আসছে, দেখো, I see you are a নজরুল। আচ্ছা, আইসিটা পরে ছিল, পরীক্ষায় যে কোশ্চেন আসছিল ওটা আইসি, ইউ আর এ নজরুল আইসি, এরকম ছিল কোশ্চেনটা। খেয়াল করো। তো আইসি ইউ আর আ নজরুল, এখানে দেখো ইউকে আমরা বলছি যাকে তুলনা করা হয় সে যা তাই থাকে, তাহলে প্রোনাউনই থাকবে। তুলনা কার সাথে করা হচ্ছে? নজরুলের সাথে। ইউ আর এ নজরুল আইসি, তোমাকে দেখে মনে হচ্ছে নজরুল মানে ছ্যাঁকা টাকা খেয়ে এখন প্রতিবাদী কবিতা লিখে, হ্যাঁ, তো তার বেশভূষা দেখে বা লেখালেখি যে কোনোভাবে মনে হচ্ছে কি সে নজরুলের মতো। এখন ভাই তুলনা বুঝাইতেছে, আমি কিভাবে বুঝবো? এই যে দেখো, প্রপার নাউনের আগে কি বসছে? আর্টিকেল বসছে। সো এটা এখন কি হয়ে গেছে? এটা হচ্ছে এখন কমন নাউন। কিন্তু আগে দেখো, এখানে কি ছিল? নজরুল ঠিকই, কিন্তু ওই কি ছিল? প্রপার নাউন ছিল। কি ছিল? প্রপার নাউন ছিল। এখন কথা হচ্ছে ভাই, এখানে দা বসছে, এখানে এ কেন? ওয়াই? এই আর্টিকেল কেন? আর্টিকেল এমন কেন? আমি কি ইচ্ছা করলে এখানেও দা বসাইতে পারতাম না, বা এখানে এ বসাইতে পারতাম না? না, তুমি পারতা না। খেয়াল করো, যখন দেখবা জায়গা নির্দিষ্ট করা থাকবে, কি এরকম তুলনা করার ক্ষেত্রে যখন কি থাকবে ভাইয়া? জায়গা নির্দিষ্ট করা থাকবে, তখন তোমাকে দা দিতে হবে। দেখো বলছে অফ বাংলাদেশ, কিন্তু এখানে জায়গা নির্দিষ্ট করা নাই। ওকে, আবার দেখো বলছে হেলেন ইজ আ বিউটি। এই পরীক্ষায় কোশ্চেন আসছে, হেলেন ইজ আ বিউটি। এখানে বিউটি কোন ধরনের নাউন?
বিউটি কোন ধরনের নাউন? খেয়াল কর তো আমাদের এই যে কে রিফাত, আমাদের রিফাত মনে করতেছে যে বিউটি মনে হয় নিশ্চিত একটা প্রপার নাউন হবে, কারণ ওর একটা আমার সাথে কইছে কইছে ভাই কারোর সাথে কইেন না কথা, তার নাকি একটা কি সনম না ওগো নাকি টুরু ছিল, তার নাম ছিল বিউটি। তো মনে করতেছে এ মনে হয় সেই বিউটি, এ মনে হয় সেই বিউটি, দ্যাটস ওয়াই ও মনে করতেছে এটা প্রপার নাউন, বাট ইটস নট প্রপার নাউন ইন জেনারেল। ভাই বিউটি কি? বিউটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। বিউটি কোন ধরনের নাউন রে? আনকাউন্টেবল। ভাই কেন? ওয়াই আনকাউন্টেবল নাউন? ওয়াই আনকাউন্টেবল নাউন? খেয়াল কর ভাই বিউটি কেন আনকাউন্টেবল নাউন? বিউটি কেন আনকাউন্টেবল নাউন? তাহলে এখন দেখো বিউটি অর্থ কি? সৌন্দর্য। ভাই বিউটি অর্থ কি? বিউটি অর্থ কি? সৌন্দর্য। এখন ভাই সৌন্দর্য তো আমরা চোখে দেখতে পারি, এটা কেমনে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন হয়? সৌন্দর্য কখনো চোখে দেখা যায় না, এটা মনস্তাত্ত্বিক থিং। তোমার কাছে যেটা সুন্দর লাগতেছে, বিউটিফুল লাগতেছে, অন্যের কাছে ওইটা খুবই কুৎসিত লাগতে পারে, খারাপ লাগতে পারে। সো এটা একটা আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা কি বলছি? হেলেন ইজ আ বিউটি। রানী হেলেনের গল্প শুনছো না? ট্রয় আর গ্রিসের মধ্যে যে যুদ্ধ, থাক এসব দোষ অবশ্য হেলেনেরই ছিল, মেয়ে মানুষ খারাপ। যাই হোক, খারাপ হোক ভালো হোক এ কথা তো আর বলা যাইতেছে না, কথা বুঝিস নি? তাহলে হেলেনের সাথে, হেলেন নাকি অনেক সুন্দরী ছিল, আমি পড়ছি বইয়ের মধ্যে পড়ছি রানী হেলেন, এটা তোমার ওই যে ট্রয় মুভি দেখছো হয়তো তোমরা। তারপরে ডক্টর লুৎফর রহমানের একটা বাংলা অনুবাদ করা আছে রানী হেলেন, পড়ছিলাম ছোটবেলায়। ছোটবেলায় যে ভালো স্টুডেন্ট ছিলাম তো, রেজাল্টের কারণে স্যারেরা দিছিল, যাই হোক, তো ওখানে পড়ছি দোষাব হেলেনের। হেলেন ইজ আ বিউটি, তাহলে হেলেনকে তুলনা করা হচ্ছে সৌন্দর্যের সাথে, তাকে সৌন্দর্যের প্রতীক বলা হইতেছে। এখন দেখো এই অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউনের আগে কি আছে? একটা এ আছে। কি আছে? এ আছে। ভাই এটা কি? একটা আর্টিকেল। সো এই যে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল আছে না, এটাকেও আমরা বলবো এখন কি? কমন নাউন। এটাকেও বলবো কি ভাইয়া? কমন নাউন। কথা বুঝছিস? উরে বাপরে, বলছে ভাইয়া সরি মুভি দেখি না। আহলান, আমাদের আহলান বলতেছে তুমি মুভি দেখো না, তুমি মুভি দেখো না, তাতে আমাদের খুব ক্ষতি হয়ে গেল। ধন্যবাদ। মালিহা বলছে আপনার সনম মেয়ে। সনম? হু ইজ সনম? আচ্ছা খেয়াল করো, এরপরে কি? হ্যাঁ, এটা ভার্বের কোশ্চেনের মধ্যে আসলো কেন? যাই হোক, তো যেহেতু আসছে তো আমরা আমরা দেখি। দেখো এখানে কোশ্চেন আসছে কি? হি ইজ ফন্ড অফ ফিশিং। হি ইজ ফন্ড অফ ফিশিং। তাহলে এখানে আন্ডারলাইন করে দিয়েছে ফিশিংটা। ফিশিংটা কি হবে? অপশন দিছে জেরান্ড, পার্টিসিপল, ভার্ব, অ্যাডজেক্টিভ, তাই না? এই যে এই আইএনজি ওয়ার্ডটা কি, আমি জেরান্ড নাকি পার্টিসিপল কেমনে বুঝবো? দেখো এখানে কি আছে? অফ, প্রেপোজিশন। তোমরা ছোটবেলা থেকে পড়তেছো প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড কি রে? প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড কি? প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড কি? বা ওটা নাউন। যেমন তোমরা পড়ছো লাভ কামস ফ্রম হেইবেন, ফ্রম হেইবেন। তাহলে এই যে ফ্রমটা কি ভাই? এখানে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হয়। প্রেপোজিশন পরে নাউন। এখানে ভাইয়া নাউন তো অপশনে নাই। এখানে কি নাই রে? এখানে ভাইয়া নাউন নাই। সো নাউন যেহেতু অপশন নাই, কি আছে নাউনের সমকক্ষ আমরা দেখব। সো সেটাকে আমরা বলতে পারি জেরান্ড। আমরা জানি জেরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে, ভার্বের কাজও করে। তো এ বিষয়ে যাইতেছি না, ভার্বের ক্লাসে হয়তো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এটা কি ভাই? এটা একটা জেরান্ড। এটা একটা জেরান্ড। এখন আরেকটা কোশ্চেন তুমি দেখবা এরকম আইএনজি দিয়ে, বলবে কোনটা ভার্বাল নাউন, কোনটা ভার্বাল নাউন। যেমন দেখো দ্য সিঙ্গিং অফ হিরো আলম। আরে ভাই রে ভাই, দ্য সিঙ্গিং অফ হিরো আলম, তাই না? দ্য সিঙ্গিং অফ হিরো আলম। নতুন দেখলাম একটা তিনি গান বের করছে, আমার সামনে আসছে যে হ্যাপি নিউ একটা গান আর কি তিনি বের করছেন। যাই হোক,
তো দ্য সিঙ্গিং অফ হিরো আলম, দ্য প্লেয়িং অফ, ধরো আমাদের সবচেয়ে ভালো খেলে কে বাংলাদেশে, ওর নাম কি, লিটন কুমার দাস, সবচেয়ে ভালো খেলে বাংলাদেশের, সবচেয়ে ভালো মানে ব্যাটার, এখন তো আর ব্যাটসম্যান বলা যায় না। তো দেখো আগে কিন্তু এই ব্যাটসম্যান যারা ব্যাটিং করে, এই ব্যাটসম্যানের কিন্তু কোনো স্ত্রীবাচক ছিল না। তো নারীবাদীরা বললো এটা কেমন জানি একটা মানে জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যায়। তো তখন কি করলো, আচ্ছা যে খেলবি খেল, ইংলিশ হচ্ছে ব্যাটার, যেমন বোলার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো আগে ছিল শুধু ব্যাটসম্যান, তো এটা পাল্টায় এখন কি ব্যাটার, এখন কি ব্যাটার, বুঝছস? আচ্ছা খেয়াল কর, তাহলে ব্যাটার। এখন দেখো দ্য সিঙ্গিং অফ হিরো আলম, তাহলে ভাইয়া এটা কি আর্টিকেল, এটা কি প্রেপোজিশন। আর্টিকেল আর প্রেপোজিশনের মধ্যে যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে ওটাকে আমরা বলবো কি ভার্বাল নাউন, ওটাকে কি বলবো ভার্বাল নাউন। ওকে, এগুলো না শুধু আমার সামনে আসে না, এগুলো শুধু আমার তোদের সামনে, তোরাই তো আমারে, তোরা দেখে লাইক টাইক দিস, কমেন্ট করিস, এরপরে আমার কাছে সাজেশন আসে। আমি দেখি ওই দিন দেখি যে এই যে তামান্না কমেন্টেড অন দ্যাট, পরে আমার সামনে আসছে জিনিসটা, এটা আমার দোষ না রে ভাই, সব দোষ তামান্নার। কথা বুঝিস নে, দোষ সব তামান্নার। এখন আসো, তাহলে ভাই এটা কি, এটা একটা আমরা বলতে পারি, এটাকে বলতে পারি ভার্বাল নাউন। আর্টিকেল আর হচ্ছে প্রেপোজিশনের মাঝে যা আইনযুক্ত ভার্ব থাকে তাকে আমরা বলি ভার্বাল নাউন। আবার জেন্ডার ভার্বাল নাউনের মধ্যেও পার্থক্য আছে, ওই আলোচনায় যাবো না, এগুলো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটসম্যান করলেও হতো, ব্যাটসম্যান করলে কি হইতো কত, ব্যাটসম্যান করলে ওই যে ইয়ের মুভির হচ্ছে তোর মান সম্মানটা থাকতো। আচ্ছা এখন খেয়াল করো, আই প্রেফার চিকেন টু বিপ, আই প্রেফার চিকেন টু বিপ বলছে আমি 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 গরুর মাংসের চাইতে এই যে এটা কি মুরগির মাংস বেশি পছন্দ করি, মুরগির মাংস বেশি পছন্দ করি। এখন বলো তোমরা যেটা কোন ধরনের নাউন। আমরা জানি কি যে এই যে কিচেন মানে চিকেন আর কি, চিকেন কিচেন একই কথা। তো এই চিকেন এটা কি একটা কমন নাউন, এটা কি ভাই একটা কমন নাউন। চিকেন মানে একটা গৃহপালিত পাখি যেটা ডিম পাড়ে মাংস দেয়, তাকে বলা হয় চিকেন, ঠিক আছে। তাকে কি বলা হয় রে, তাকে বলা হয় চিকেন বা কিচেন, তাই না রে। বাট এখানে আমরা লিখবো যে আনকাউন্টেবল নাউন। ভাই কমন নাউন কি আনকাউন্টেবল নাউন হয় না? তো তাহলে ভাই আনকাউন্টেবল কেন? যে কোনো ধরনের খাদ্যদ্রব্য সেটা কি আনকাউন্টেবল নাউন। যদি তুমি লিখো কি একটা আম, একটা মানুষ যাইতেছে, ম্যাঙ্গো মানুষ যাইতেছে, এটা কি ভাই একটা কমন নাউন, এটা কি একটা কমন নাউন। কিন্তু তুমি যদি লিখো ইজ হি ইটিং, মানুষ যায় মানে ম্যাঙ্গো আর কি, ইজ হি ইটিং ম্যাঙ্গো, এটা তুমি লিখছো যে ভাইয়া কি ইজ হি ইটিং ম্যাঙ্গো। তো এই ম্যাঙ্গো এমনিতেই যখন পরীক্ষা আসছে কমন নাউন। এই চিকেন শুধু একটা ওয়ার্ড আসলো, চিকেন কোন ধরনের নাউন, কমন নাউন। বাট যখনই কোনো নাউন দ্বারা খাদ্যদ্রব্য বোঝায় সেটা নিশ্চিত আনকাউন্টেবল নাউন। ভাই আনকাউন্টেবল নাউন যদি না থাকে কি দিব, ম্যাটেরিয়াল নাউন। তখন কি আনকাউন্টেবল যদি না থাকে, তাহলে কি দিব ভাইয়া, আমরা দিব ম্যাটেরিয়াল নাউন। যখনই এমনিতে এটা কি এমনিতে কমন নাউন, ম্যাঙ্গো এমনিতে কমন নাউন, কিন্তু যখন এগুলো দ্বারা খাদ্যদ্রব্য বোঝায়, দেখো বলছে গরুর মাংসের চেয়ে মুরগির মাংস পছন্দ করি, আস্ত মুরগি খাবে না। আবার এখানে বলতেছে ম্যাঙ্গো কোন ধরনের নাউন, কমন নাউন, কিন্তু যখন বলতেছে ইজ ইটিং ম্যাঙ্গো, সে কি আম খাইতেছে, খাওয়া বুঝাইতেছে, সো তখন এটা বলবো আনকাউন্টেবল বা কোন ধরনের নাউন রে, আনকাউন্টেবল বা হচ্ছে কমন নাউন। এটা কে রে, এটা ইশরাত, তাই তো গই, এরা তো
ইশরাত শোন, এটা হচ্ছে পাবলিকলি ক্লাস নিতেছি তো, তো বলতে পারতেছি না তোর কিছু। আচ্ছা যাই হোক, এখন দেখো ওটা কি, এটা দ্য রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন, দ্য রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন। আমরা কি বলছি বলতো, আমরা কি বলছি বল? আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝে, এমনিতে এমনিতে যদি রাইজ, আমরা ফার্স্ট অফ অল আমি বলবো এটা কি ম্যাটেরিয়াল নাউন, আবার এটা বলবো কি আনকাউন্টেবল নাউন, কি ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন। রাইস আপাতত দৃষ্টিতে গণনা করি না, কিন্তু এক মুঠা চাল যদি তোমাকে গণনা করতে দিতে হয় পারবা, তুমি গণনা করতে পারবা। বাট রাইসটা কি ভাই, ম্যাটেরিয়াল বা আনকাউন্টেবল নাউন। বাট এখানে কি শুধু রাইস ভাই? না, কি আছে, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তাহলে দিনাজপুরের চাল, দিনাজপুরের নির্দিষ্ট একটা জায়গার, তাই না, বিশেষ একটা জায়গার আছে কোথায় ভাইয়া? আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝখানে। আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝে যখন কোনো নাউন থাকে তখন ওই নাউনকে কি বলে বাচ্চারা? আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝে যখন কি থাকে রে? আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝে যখন নাউন থাকে তখন আমরা তাকে বলি যে ভাই এটা একটা কমন নাউন, তাই না? এটা একটা কমন নাউন। এখন আসো নেক্সট ওয়ানে যাই। ও মা, এই আজকে কোশ্চেন সলভ করাইতে করাইতে তো পুরো নাউন পড়াই ফেললাম আমি। হ্যাঁ, এখন দেখ, দ্য কমিটি একই রকম কোশ্চেন, এটা তোমরা উত্তর করবা। এরকম একটা ওই জুরির একটা কোশ্চেন আমরা করাইছিলাম, এখন আবার আনছি এখানে একটা এই কি কালেকটিভ নাউনের কোশ্চেন। বলো, তোমরা উত্তর করো, এই 11 নম্বরটা উত্তর করো তোমরা, আমি ডিস্টার্ব করলাম না তোমাদের, তোমরা উত্তর করো। ক্ষুধা লেগে গেছে, বুঝলাম না, ক্লাস নিতে আসলেই সবাই বলতেছে, ও আচ্ছা, আমি তো এখানেই দেখতে পারবো বি 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 নাম্বার। আচ্ছা, দ্য কমিটি ওয়াজ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন, তাই না, অন দিস কোয়েশ্চেন। আচ্ছা, ইশরাত বলছে বি, আরিফুল বলছে বি, আর কে বলছে? ডেইজি বলছে বি, সাজিদ বলছে খালি অয়ার। আচ্ছা, তো খেয়াল করো, এই কমেন্ট কর, উত্তর দিতে পারে না, কয়দিন পর পরীক্ষা, বেয়াদবের দল সবগুলা। ফাহাদ বলছে সি, রাবেয়া সি, আবদুল্লাহ সি। আচ্ছা দেখো, এখানে আমি কি বলছিলাম, তোমার বাংলা সিনেমা ভাই আমি জীবনেও দেখিনি বাংলা সিনেমা, তারপরে একটা গান মনে রাখা লাগবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, তোমাকে বুঝে নিতে হবে। আনএবল টু এগ্রি, আনএবল টু এগ্রি, তাহলে তারা কি এগ্রি করতে পারতেছে? তো আমরা যদি এগ্রি, আমরা 8-10 জন লোক আছি, যদি এগ্রি না করতে পারি তাহলে কারোর মতের সাথে কারোর মত মিললো? হ্যাঁ না। তাহলে কমিটিটা আমরা জানি যে কালেকটিভ নাউন, কিন্তু এখানে রয়েছে আনএবল টু এগ্রি, একজন আরেকজনের সাথে মতের মিল নাই। যেহেতু মতের মিল নাই, তাহলে তারা কি একসাথে আছে না কালেকটিভ নাউনের মেম্বারদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে? কোনটা? অবশ্যই কি, অবশ্যই কি বিভাজন সৃষ্টি হয়েছে। দ্যাটস ওয়াই আমরা উত্তর নিব কি ওয়ার, কারণ আমার নাউনটা এখন প্লুরাল, নাউন অফ মাল্টিটিউড, ভার্বটা প্লুরাল হবে। আবার যদি একটা প্রোনাউন দিতাম এর পরিবর্তে, সেটাও কি হতো? প্লুরালি হইতো। কথা বুঝিস নি? তাহলে কি সেটা প্লুরাল হইতো যদি একটা প্রোনাউন দিতাম। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন, আমি তো আগেই বলছি যে এই ধরনের কোশ্চেন আসলে ভুল করবা। তুমি জানো কমিটিটা সিঙ্গুলার নাউন, কমিটিটা কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়, দিয়ে দিলে একটা সিঙ্গুলার সাবজেক্ট। বাট এখানে কোশ্চেন দেখো আনএবল টু এগ্রি, তারা এগ্রি করতে পারতেছে না। সো নাউন অফ মাল্টিটিউড, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল। ওই পূজা এখন এসে বলতেছে বি, ওরে ধরে পিটা তো একটু। আর পৌষি, তুই কোত্থেকে আসলি? আচ্ছা দেখো, এরপরে 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 দ্য প্লুরাল অফ শিপ, মানে যে তোমরা আর কি, তোমরা এগুলা। আচ্ছা ইশরাত সি, তুই সি লিখছিলি, আচ্ছা মেনে নিলাম, যা তুই সি লিখছিলি ভাই। দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, মানে তোমরা আর কি, তোমাদের প্লুরাল ফর্ম জিজ্ঞাসা করছে এখানে। আসো দেখি তোমাদের প্লুরাল ফর্ম কি হয়। দেখো কিছু নাউন আছে, কিছু নাউন আছে, যেমন ডিয়ার মানে গাধা, ওরিন তোমরা জানো। এরপরে কি শিপ, এরপরে হচ্ছে কি ফিশ, এস হ না কেন যাই হয়েছে,
তারপরে হচ্ছে কি এয়ারক্রাফট, ক্যানন, এগুলা শিপ, ডেয়ার, তারপরে কি ফিশ, এয়ারক্রাফট, ক্যানন, এইগুলা সিঙ্গুলার প্লুরাল রূপ সেম। এগুলা সিঙ্গুলার প্লুরাল রূপ কি রে? এইগুলা সিঙ্গুলার প্লুরাল রূপ সেম। তাহলে প্লুরাল নাম্বার আমার বলতেছে এখানে শিপের প্লুরাল কি? তা আমরা জানি প্লুরাল মানে ভাই এই যে এস যোগ করা নাউনের সাথে কি এস যোগ করলে, আপনি তো প্রথমেই বললেন তাই না? আপনি প্রথমেই বললেন কি যে এস যোগ করলে নাউন প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে প্লুরাল ফর্ম জিজ্ঞাসা করছে, ফ্যামিলি লিখে দিলাম শিপস। না, এই নাউনগুলা শুধু ডেয়ার, শিপ, ফিশ, এয়ারক্রাফট, ক্যানন, এইগুলা সিঙ্গুলারও যা প্লুরাল রূপও কিরে সেম। ওকে, প্লুরাল রূপও কি সেম। আচ্ছা, এখন দেখ এরপরে যদি আমরা চলে যাই সিঙ্গুলার প্লুরাল, খেয়াল করো এখানে এই কোশ্চেনটা আনার কি দরকার ভাই? নাম্বারের এই কোশ্চেনটা আনার কি দরকার? দেখো বলছো হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, তাই না? ওভামের প্লুরাল কি? ওভামের প্লুরাল কি? তাহলে বোঝা যাইতেছে এটা একটা সিঙ্গুলার। খেয়াল করো যেখানে ইউএম সিঙ্গুলার সেখানে প্লুরাল কে এ, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে কি প্লুরাল। ওকে, তাহলে ওভাম দেখো ইউএম আছে, ইউএম আছে না? ওভাম কি আছে রে? ওভাম কি আছে? ইউএম, তাহলে কি হবে? ও ভি ইউএম, ওভাম। প্লুরাল কি হবে ভাইয়া? দুটো একটা লিখলে হয়, ওভা। এখন দেখো আমি যদি সিঙ্গুলার লিখি জৈঠম, তাই না? জৈঠম, তাহলে এখানে প্লুরালটা কি হবে বলতো দেখি? এখানে প্লুরাল কি হবে? আমি লিখলাম মিডিয়াম, তাহলে এখানে প্লুরালটা কি হবে বলো? তাহলে প্লুরালটা কি হবে? আমরা লিখলাম কি ওভাম, যেখানে ইউএম সিঙ্গুলার সেটা প্লুরাল করতে গেলে আমাদের এ লাগে। এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি আসে এই ইউএম আর আলান বলতেছে এগুলো অনেক সহজ এসে অনেক কঠিন আছে। হ্যাঁ কঠিন আছে তো এর চাইতে। আমি তো তোমাকে সেই কোশ্চেন সলভ করাবো না যেটা আইবিএ করছে বাংলাদেশ ব্যাংকের এডির জন্য, সেই কোশ্চেন তোমাকে সলভ করাবো না। হোয়াই মানে কোন দুঃখে সলভ করাবো? তোমার যেটা লাগবে, যে ধরনের কোশ্চেন বারবার পরীক্ষায় আসতেছে ওই রকম। তাহলে কি খেয়াল কর, এখানে খেয়াল কর, তাহলে ওভাম কি ভাইয়া? ওভা। জৈছাম কি? জৈছা, তাই না? আমরা বলতেছি এ, এই যে ইউএম বাদ যায় শুধু এইটুক থাকে আর কি। মিডিয়াম, তাহলে কি ভাইয়া? মিডিয়া, মিডিয়াম, মিডিয়া, তাহলে কি হবে? ওভা। উত্তর হবে কি? ওভা, তাই না? এখন আসো পরের কোশ্চেন আমরা যাই। দেখো এখানে একটা কোশ্চেন বলছে প্লুরাল নাম্বার কোনটা? প্লুরাল নাম্বার কোনটা? তো প্লুরাল নাম্বার হচ্ছে আমরা বলতেছি এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ভাই এই কোশ্চেনটা কেন আনা হলো? এই যে দেখো এই কোশ্চেন অনেকবার আসছে একমাত্র কারণে, ওই যে শিখে ইউএম থাকলে এ হয়, তাহলে এটা সিঙ্গুলার। ভাইয়ের প্লুরাল কি? শুধু একটা এক্সেপশনাল, দেখ বলে না শুনতে ভালো লাগে এক্সেপশনাল, এই একটা। ইয়েস, এমন ইজিগুলাই আসবে বলছে কি রাও, ওটা কে বলছে এমন ইজিগুলাই আসবে? মারুফ গাধা, এরকম ইজিগুলাই আসবে ভাই পরীক্ষায়। খেয়াল করো এই একটা খালি কি এক্সেপশনাল। যেমন দেখ এর প্লুরাল কি? এর প্লুরাল হচ্ছে এই যে একটা এ দিতে হয়, অথবা তুমি লিখতে পারো কি ফর্মুলাস, ফর্মুলাই অথবা কি ফর্মুলাস। এই একটা শুধু এক্সেপশনাল যে কি এ থাকলে আমরা কি বলছি? প্লুরাল। কিন্তু আমরা কি বলছি? এ থাকলে প্লুরাল, আমরা বলছি কি এ থাকলে প্লুরাল, বাট একটাই শুধু এক্সেপশনাল, বা দূর আমারও হয়ে যাইতেছে এক্সেপশনাল। ওটা কি হবে আসলে? এক্সেপশনাল, এক্সেপশনাল। আচ্ছা, তাছাড়া সবগুলা কি লাস্টে এ থাকলে সেটা প্লুরাল, ইউএম থাকলে কি সিঙ্গুলার, ইউএম থাকলে সিঙ্গুলার, তাই না?
এখন আসো নেক্সট ওয়ানে চলে যাই আমরা। আমাদের এর পরেরগুলো সহজ, পড়াইতে নিলে এখানে আমার দেরি হয়ে যায়। এখন আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ধরনের কোয়েশ্চেন খুব বেশি আসে, এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় খুব বেশি আসে এবং তোমরা ভুল করো। ভাই এতে একদম সহজ কোয়েশ্চেন, কোন দুঃখে আনলেন? দুঃখ আছে একটা, বলছে খেয়াল কর। এখানে বল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা। আমরা জানি ডেমনস্ট্রেটিভ আসলে কারা। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দোজ, এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরা কি ভাই? ডেমনস্ট্রেটিভ। বাট এরা ডেমনস্ট্রেটিভ দুই ধরনের হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। ভাই কখন প্রোনাউন? যখনই দেখবা এই এদের পরপরই ভার্ব আছে বা প্রেপোজিশন আছে। কি আছে? ভার্ব বা প্রেপোজিশন থাকলে তখন তাকে বলবো আমি প্রোনাউন, তখন তাকে শুধু বলবো প্রোনাউন। এখন দেখো দিস শার্টস, বা শার্টটা কি নাউন, তাহলে নাউনের পরে নাউনের পূর্বে বসছে। কোথায় বসছে? পূর্বে। তাহলে ভাইয়ের নাম কি চেঞ্জ হয়ে যাবে? না, এর নাম ডেমনস্ট্রেটিভে আছে, বাট তখন এর নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো দিস ড্রেস, কিসের পূর্বে? নাউনের পূর্বে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিড ইউ সি দ্যাট ক্রেজি ড্রাইভার, দ্যাট ড্রাইভার কিসের পূর্বে ভাইয়া? নাউনের পূর্বে। সো এই ডেমনস্ট্রেটিভে আছে, বাট এর নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরকম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সেম। তারপরে তোর ইনডেফিনিট প্রোনাউনের সাথেও অনেক সময় হয়। তো একটু আগে পড়ছোস, এখন বুঝতে পারছো এই ধরনের কোয়েশ্চেন আসলে সহজে ভুল হয় আর কি। কোয়েশ্চেন খুব কঠিন না, বাট সহজে ভুল হয়। এখন দেখো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, আসো সেন্টেন্সে ভার্ব দেখি। ফাইনাইট ভার্ব, ওকে। এখন দেখ এই যে ওয়ার্ক, এটা কি একটা ফাইনাইট ভার্ব। সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা, দুইটা। আচ্ছা ভাই সেন্টেন্সে যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব, মাঝখানে এখানে এই দুইটা ক্লজকে যুক্ত করতে ভাই কি লাগবে? আমার একটা কনজাংশন লাগবে বা লিঙ্কার লাগবে। কি লাগবে ভাইয়া? কনজাংশন বা লিঙ্কার লাগবে। কেউ তো ভুল করতেছে না, কাহিনী কি? তার মানে সবাই আমার স্টুডেন্ট এখানে। ওয়াও, তোরা তো লক্ষ্যে গেলে কি করে? দেখছি সব আমার ক্লাস করা স্টুডেন্ট। খেয়াল করো, এখানে একটা কনজাংশন বা লিঙ্কার লাগবে। এখন ভাই কনজাংশন বা লিঙ্কার যেহেতু লাগবে, অল অফ দেম, দে অল, এই দুইটার ভিতরে তো ভাই কোনো কনজাংশন বা লিঙ্কার নাই, তাহলে দুইটা আগেই বাদ। এখন হু অল নাকি অল অফ হুম? দেখো বলছো মাই আঙ্কেল হ্যাজ 3 sons, 3টা ছেলে আছে, ড্যাশ ইন দ্য সেম অফিস, তারা সবাই এক অফিসে কাজ করে। তন্মধ্যে, এর মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে, এরকম বোঝাইতে হইলে অফ প্রেপোজিশন আনতে হয়, অফ এক্সপ্রেশন। অল অফ হুম কি? অল অফ হুম, এখানেও কিন্তু একটা কনজাংশন আছে বা রিলেটিভ প্রোনাউন আছে, বাট এটা নিতে পারবো না, কারণ অনেকের মধ্যে, সবার মধ্যে, তন্মধ্যে, এর মধ্যে, তাদের মধ্যে, এরকম বোঝাইতে হলে অফ এক্সপ্রেশন আনতে হয়। অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, যাদের সবাই একই অফিসে কাজ করে। কিন্তু এখানে তোমার একটু খেয়াল করতে হবে, তুমি আরেকটা কোশ্চেন পাবে, এই যে সানসের পরে দেখো এখানে একটা কমা আছে, বাট ওখানে দেখবে একটা আরেকটা কোশ্চেন আছে ফুল স্টপ। তখন কি হয়? মাই আঙ্কেল হ্যাজ 3 sons, ফুল স্টপ, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তারা সবাই একই অফিসে কাজ করে। তাহলে যখন ফুল স্টপ, এই পাশে আমার একটা কি হচ্ছে ভাইয়া? সিম্পল সেন্টেন্স, এই পাশে আর একটা সিম্পল সেন্টেন্স, দুইটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স। তাহলে কি ভাই ফুল স্টপ থাকার জন্য আর কি আমার কোনো কনজাংশন বা লিঙ্কারের দরকার আছে? নাই। তখন আমরা উত্তর নিব কি? অল অফ দেম, তাদের, সবার, তাদের কি? তাদের কি রে? তাদের সবাই। ওকে, এরপরে আসো, আমাদের প্রায় শেষ। এটা কি? খুব সুন্দর একটা কোশ্চেন, এই কোশ্চেন
খেয়াল কর, এই কোশ্চেনটার উত্তর বলো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। A few of the three boys got a prize. Every of the three boys got a prize. All of the three boys got a prize. Each of the three boys got a prize. বলো এটার উত্তর কি হবে আসলে? এটার উত্তর আমরা কোনটা নিতে পারি? এ বি সি ডি। খেয়াল কর কোশ্চেন কীভাবে বাদ দিব, তোদের কিন্তু এটা শিখাইতেছি যে সবাই বলতেছে ডি হবে, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। আচ্ছা, অনেকে বলছে অনেকে 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 আচ্ছা ডি হবে, তাই তো? দেখি ডি হয় কিনা আসলেও। দেখো, আ ফিউ অফ দ্য থ্রি বয়েজ, এটা কি আছে? অফ প্রেপোজিশন। তাহলে এই ফিউটা, এ ফিউটা কি ইনডেফিনিট? কি রে? ইনডেফিনিট। আচ্ছা ভাই, যখন ইনডেফিনিট তার মানে কি? অনির্দিষ্ট। ইনডেফিনিট অনির্দিষ্ট। এখন যখন বলতেছে ফিউ অনির্দিষ্ট, তখন আবার থ্রি কোত্থেকে আসছে? থ্রি বয়েজ। সো একটা একটার কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল, একটা একটার কন্ট্রাডিক্টরি হয়ে গেল, যার কারণে আমরা প্রথমটা কি করবো ভাইয়া? বাদ দিব। প্রথমে বলতেছে অনির্দিষ্ট, আবার বলতেছে তিনজন। অনির্দিষ্ট তিনজন, কেমন হইলো? হইলো মানে তোদের মতো কথা, তোদের ব্রেন যেরকম আনইউজড ব্রেন, কখন কি বলিস মনে থাকে না, ওইরকমই আর কি। এবার দেখো, এভরি অফ দ্য থ্রি বয়েজ, এই যে এভরির পরে কি আছে? একটা প্রেপোজিশন আছে, তাইলে এভরিকে আমার বলতে হবে এখন প্রোনাউন। এভরিকে কি বলতে হবে রে? প্রোনাউন। বাট এভরি কখনোই প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে না। তোমরা অনেক সময় পড়ছো, দেখবা যে ইচ অফ, তারপরে কি এভরি অফ, ওয়ান অফ, তারপরে হচ্ছে তোমার এইদার অফ, নেইদার অফ, এরপরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এটা তোমরা পড়ছো, তাই না? ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এইদার অফ, নেইদার অফ পড়ছো। যে পড়াইছে সে ভুল পড়াইছে, ইংলিশ সম্পর্কে তোমার ধারণা নাই তার। এভরি অফ কখনো ইউজ হয় না। এভরি শুধুমাত্র ইউজ হতে পারে, শুধুমাত্র ইউজ হতে পারে নাউনের পূর্বে। কিসের পূর্বে? নাউনের পূর্বে। এভরির ইউজ সব সময় অ্যাডজেক্টিভ হিসেবে, প্রোনাউন হিসেবে হতে পারে না। কখন হতে পারে? তুমি যখন কি লিখবা? এভরি ওয়ান উইদাউট স্পেস, উইদাউট, আচ্ছা ওয়াই কই রে তুষার? EVERY না রে, এভরি ওয়ান। তুমি যখন একসাথে লিখবা এভরি ওয়ান, এভরিবডি, তাই না, এভরিথিং, তখনই শুধু এ ইনডিফিনিট প্রোনাউন হিসেবে বসতে পারে। আদারওয়াইজ এভরির ব্যবহার সব সময় কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হবে। তুমি তাকে কি করতে পারবা না? প্রোনাউন বানাইতে পারবা না। ওকে, তাহলে এটা একটা ভুল ধারণা আমাদের ইংলিশের ক্ষেত্রে থাকে মানুষের। এবার দেখো, অল অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। অল অফ দ্য থ্রি বয়েজ, অল অফ দ্য থ্রি বয়েজ, তিনজন বালকের সবাই প্রাইজ পাইছে কয়টারে? একটা। তো জিনিসটা কেমন হয়ে গেল না? অল অফ দ্য থ্রি বয়েজ, তিনজন বালকের সবাই প্রাইজ পাইছে কয়টা? একটা। এটা কোনো কথা? তার মানে গরু আকাশে ওড়ার মতো অবস্থা। গরু কি? গরু কি রে? গরু আকাশে উড়ার মতো অবস্থা। এখন দেখো, যারা বলতেছে কি পড়ি না, এমন পড়ছো কি না পড়ছো, পরীক্ষার হলে আসলেই দিয়ে দিবে এরকম। এখন দেখো, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, বা এখানেও তো বলতেছে থ্রি বয়েজ আবার এ প্রাইজ, তাইলে সব কেটে দিচ্ছেন, আছে তো এটাই, সো এটাই তো উত্তর নেবেন। আর তোমরাও যেহেতু বলছো, তোমরাও বলছো কি ডি নাম্বারই বলছো, তাহলে ভাই সবগুলা কেটে দিয়েছেন, এখানে থ্রি বয়েজই তো আছে, তাহলে একটা প্রাইজ তিনজন কেমনে পাইছে? দেখো, ইচ মানে কি? ইন্ডিভিজুয়াল বা প্রতি এক, ইন্ডিভিজুয়াল বা প্রতি এক। ইচ অফ দ্য থ্রি বয়েজ, তিনজন বালকের প্রত্যেকেই গট আ প্রাইজ, একটা করে প্রাইজ পাইছে। তার মানে যার প্রাইজ সে নিছে। ইচ অর্থ কি? প্রতি এক। ইচ অর্থ কি ভাইয়া? প্রতি এক। যার প্রাইজ সেই নিছে, কারো প্রাইজ কেউ, কথা বুঝছিস, কারো প্রাইজ কেউ নিয়ে যায়নি, যার প্রাইজ সেই নিছে। তো আবার ভয় করে যে আমার প্রাইজ নিয়ে চলে গেল কে? হ্যাঁ, এরকম ভয়টাই তোদের করে। যাই হোক, তো এরপরে আমাদের আর সময় লাগবে 3 মিনিট থেকে 10 মিনিট। 3 থেকে 10 মিনিট। দেখো, লিপ ইয়ার্স হ্যাভ
366 days contain an extra day in February. এটা তোমার প্রোনাউনের কোশ্চেন। তো দ্যাট, হোয়েন, হোয়ার, হুইচ। আচ্ছা ভাই হোয়েনটা কি? হোয়েন হচ্ছে সময়ের ক্ষেত্রে বসে। লিপ ইয়ার্স কি? এটা কি একটা থিং, পার্সন না, তাই না? থিং। আচ্ছা, হোয়ার কি? প্লেসের ক্ষেত্রে বসে। তাহলে লিপ ইয়ার প্লেসও না, সময়ও না, দুইটা আগেই বাদ দিয়ে দিলাম। এখন ভাই দ্যাট তো কি থিং বা পার্সন উভয় জায়গায় বসে। আবার হুইচটা কি? শুধু থিং, বস্তুর ক্ষেত্রে বসে। তাহলে আমি দ্যাটও নিতে পারি, হুইচও নিতে পারি। কোনটা হবে? সবাই বলতেছে দ্যাট। আচ্ছা, তোমরা বলতেছো কি? তোমরা বলতেছো দ্যাট। ওকে, ভেরি গুড। সবাই কি বলতেছে? দ্যাট। রাহাত বলছে ডি, আর সবগুলা গরু, ছাগল এবং গাধারা বলছে এ। নাইম, জিন্নাতুন নাইম, অনেকদিন পরে দেখলাম। আর ইশরাতের লেখাপড়া নাই, ইশরাত খালি ব্যস্ত হচ্ছে এরে ওরে মেনশন দেয়া আর কমেন্টে রিপ্লাই দেয়া, মানে ওর কাজবাজ দেখলে। সুমাইয়া বলছে যে এ। আচ্ছা, আগেই বলা থাকলে দ্যাট। আমাদের অনন্যাতা গাধা বলছে। এখন দেখো এই যে আমাদের জিন্নাতুন নাইম আপু কথা একটা বলছে, সুন্দর একটা কথা বলছে আপু। তো লিপ ইয়ার্স। আচ্ছা, তো আমরা জানি কি নিয়ে কথা বলছে, সেটা যদি গ্যাপের আগেই দেয়া থাকে, একদম সুন্দর করে এক্সপ্রেস করা থাকে, তাহলে আমরা দ্যাট বসাই। তাহলে লিপ ইয়ার্স হ্যাভ 66 ডেজ, পুরাটা বলা থাকলে দ্যাট নিতাম। আরেকটা কথা, সেন্টেন্সে যখন কমা থাকে কখনোই দ্যাট বসে না। এখন দেখ, সেন্টেন্সে যখন কমা থাকে, সেন্টেন্সে যখন বাপরে পৌষি কি করে পাইছে এটা, পৌষিও পারে লেখাপড়া। আমি হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম, দেখছি পৌষিও লেখাপড়া শিখে গেছে। আচ্ছা দেখো, তাহলে কি, যখন কমা থাকে তখন আগে নির্দিষ্ট করে বলা থাকলে আমরা দ্যাট বসাইতে পারি না, কমা থাকলে সেন্টেন্সে দ্যাট বসে না। সো এখানে উত্তর নিব কি? হুইজ। একদম সহজ কোয়েশ্চেন, গড় তোমরা ভুল করে বসে থাকলা। কয়দিন পরে আবার কি? কয়দিন পরে আমাদের দ্য মিস্টার পরীক্ষা। কিন্তু তো ওই কোয়েশ্চেনগুলাই আনছি, যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখবা এক, হবে এক, বুঝবা এক। আর এক তোরা তো এমনি যা বোঝার দরকার যা বুঝিস না, উল্টা বুঝে বসে থাকি। যাই হোক, এখন দেখো এখানে একটা অনেক জ্ঞানজামপূর্ণ সেন্টেন্স আছে, তাই না? এখানে অনেক, আচ্ছা, এখানে অনেক জ্ঞানজামপূর্ণ সেন্টেন্স, কাইন্ড অফ রিঅ্যারেঞ্জ মতো। এখন দেখ, সব সেন্টেন্স একটা কমন জিনিস আছে, হু। কি আছে? হু। বা হুটা কি? রিলেটিভ প্রোনাউন। হুটা কি? রিলেটিভ প্রোনাউন, তাই না? এখন এই হু দ্বারা কাকে বোঝাইতেছে? আচ্ছা পড়ে দেখি। দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মাই অফিস। দ্য ম্যান ওয়াজ টল, মানুষটা লম্বা ছিল। হু কেম টু মাই অফিস, যে আমার অফিসে এসেছিল। তাহলে ভাই এই হুটাকে, হুটা হচ্ছে ম্যান। তাহলে রিলেটিভ প্রোনাউন সবসময় তার, এটাও বলতেছিস সি হবে, তোরা বলতেছিস ভেরি গুড। আমরা দেখি। আচ্ছা দেখো, তাহলে রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টকে সাথে নিয়ে বসে। ভাই হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্ট মিনস পূর্ববর্তী পদ। ভাই পূর্ববর্তী পদ কি? অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী পদ হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের নাউন বা প্রোনাউন, তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, যেটার উপর বেস করে বা যাকে মিন করার জন্য এই রিলেটিভ প্রোনাউন বসানো হয়। এই অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন সবসময় একসাথে পাশাপাশি বসবে। অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন একসাথে পাশাপাশি বসবে। তাহলে দেখো, আমরা হু দ্বারা বুঝতে পারতেছি যে মানুষটা আমার অফিসে এসেছিল। তাহলে এই যে দ্য ম্যান হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ টল, আমার অফিসে যা ছিল সে লম্বা।
তাহলে কি রিলেটিভ প্রোনাউন আর তার অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি বসাতে হবে। সবসময় কি রে, সবসময় পাশাপাশি বসাতে হবে। কি ভাই, রিলেটিভ প্রোনাউন আর তার অ্যান্টিসিডেন্টকে সবসময় পাশাপাশি বসাতে হবে। ওকে, এখন আসো, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কি হচ্ছে, এই হচ্ছে দেখ, এরপরে কি 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 ফাইন একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। দেখো ভাই এই কোশ্চেন কোনটা হবে, এই কোশ্চেন কোনটা হবে। দেখো প্রথমে কেটে দিব দু একটা অপশন আমরা, যেমন এটা বাদ, এটা বাদ। ভাই কেন বাদ, কেন বাদ, এটা এটা আগেই বাদ কিভাবে? দেখো এখানে বলছে 3 3, তো পেন 1 2 3 করে গণনা করা যায় না, গণনার যোগ্য না। পেনটা কি ভাইয়া, কমন নাউন, কমন নাউনকে 3-এর পরে তুমি লিখছো পেন, তো 3টা পেন হয় না কি 3টা পেন্স হয়, তাই না, প্লুরাল হবে। এখানেও সেম 3 পেন্স হওয়ার কথা, 3 পেন্স হওয়ার কথা, তাই না? সো ভাই এটাও কি, এটাও 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 কি, এটাও বাদ, এটাও বাদ। এখন দেখ, এখন বি নাম্বার, ডি নাম্বার, 3 পেন্স 3 পেন্স। ওকে, কোনটা হবে? আরিফুল, সাইমা, সুরভি, পূজা সবাই বলতেছে ডি। আচ্ছা তাহলে কি হবে ভাইয়া, ডি নাম্বার উত্তর হবে। ঘাড়ার দল সবগুলা ডি নাম্বার উত্তর হবে। এদেরকে নিয়ে আমি শেষ। খেয়াল করো, ডি নাম্বার উত্তর হবে না? হ্যাঁ ডি নাম্বার উত্তর হবে। ইয়ে ভাইয়া আমি কি সুন্দর পরীক্ষা দিয়ে আসছি, তোর জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে রুখছে 1.25, আগে অবশ্যই একটা মাইনাস। কনফিডেন্টলি যেটা ভুল করা, কনফিডেন্টলি ভুল করা। দেখ এইদার অফ দ্য 3 পেন্স। আচ্ছা এইদার অর্থ কি আসলে, এইদার অর্থ কি? এইদার অর্থ হচ্ছে 2 এর মধ্যে যে কোনো একটি। এদার মানে কি রে, 2 এর মধ্যে একটি। নেইদার অর্থ কি, 2 এর মধ্যে কোনোটাই না, 2 এর মধ্যে কোনোটাই না। এইদার অর্থ কি, এইদার অর্থ কি রে? এখন তো উত্তর সব চেঞ্জ করবে তারা, দেখছো এখন উত্তর চেঞ্জ করতেছে। দেখ কি পোল্টি বাজেরা সবগুলা, এখন ধামধাম করে উত্তর চেঞ্জ করতেছে যে ভাই তাহলে তার থাকে একটাই। থাকে কয়টা রে? থাকে তো ভাই একটাই। সো বি তো হবেই, মাস্ট বি না, মাস্ট বি, বি হবে। এখন উত্তর চেঞ্জ করতেছে। এখন দেখো হ্যাঁ হ্যাঁ দেখছো 2 নম্বর লোক কিভাবে কেমন হয়। দেখ অনন্যা দেখ বলছে সবাই ডি বলতেছিল তাই ভয় আর বলিনি। খেয়াল করো তাহলে এইদার বা নেইদার ভাইয়া কতর মধ্যে, 2 এর মধ্যে। এইদার যে কোনো একটি, নেইদার মানে 2 এর মধ্যে কোনোটাই না। এখানে বলতেছে 3 পেন্স, তাই এখানে 2 এখানে 3, তাহলে হয়ে গেল কত, 7। 2 আর 3 কত রে, 7। তাহলে এটাও বাদ, এটাও বাদ। এখন দেখো এনি অফ দ্য 3 পেন্স উইল ডু, যে কোনো একটা কলম হলেই, 3টার মধ্যে যে কোনো একটা কলম হলেই চলবে। 3টার মধ্যে যে কোনো একটা কলম হলেই কি চলবে। এইভাবে তোরা পোল্টি মারতেছিস না, কোনোভাবেই পরীক্ষার হলে কিন্তু একবার গোল্লা ভরাট করে ফেললে ভাইয়া আর কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই, ঠিক আছে? আর কিন্তু হ্যাঁ এখন দেখো উই ইনসিস্ট অন লিভিং দ্য রুম। তো তুমি খুব সুন্দর করে পড়ছো যে প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। সো এখানে কোনটা উত্তর হবে বলেন? প্রেপোজিশনের পর কি বসে ভাইয়া, অবজেক্টিভ ফর্ম বসে। সিএনজি বলছে আমি সিএনজি করি নাই, তুই সিএনজি কেন হবি? মানুষ থেকে হয়েছে সিএনজি, আমি সিএনজি করি নাই। আচ্ছা দেখ সিএনজি আবার বলতেছে ডি ওরা। আচ্ছা ডি ডি ডি, ডিতে কি পাইছে আল্লাহ ভালো জানে, খালি কোশ্চেন আনলেই ডি ভাই, ডি ভাই ডি। এখন দেখ মিস্টার ডি, ওকে প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে। সো অবজেক্টিভ ফর্ম কোনটা, ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই না? এখন দেখো এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে রয়েছে একটা
নাউন বা আমরা বলতে পারি জেরান্ড। প্রেপোজিশনের পরে আইএনজি যুক্ত ওয়ার্ড, প্রেপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব সবসময় কি রে? জেরান্ড, অল টাইম। প্রেপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব সবসময় জেরান্ড। আচ্ছা ভাই, জেরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। আচ্ছা নাউনের পূর্বে কি বসে রে ভাই? ভাই নাউনের পূর্বে তো পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে তুমি যদি প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে বা অবজেক্টিভ ফর্ম বসে ইউ, আবার নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে ডি উত্তর। আগে এই দুটা কেটে নিই তাড়াতাড়ি, তাই না? এই দুটা কেটে দিলাম। এখন ভাই যদি আমি কি প্রেপোজিশনকে ধরি তাহলে আমার ইউ নিতে হবে, নাউনকে ধরলে আমার বা জেরান্ডকে ধরলে ইওর নিতে হবে। পজিটিভ কোনটা নিব? অবশ্যই এটাও তোমার কাটা। সেন্টেন্সে এই প্রেপোজিশনের সাইতে খেয়াল করো, প্রেপোজিশনের সাইতে কি নাউনের গুরুত্ব বেশি। প্রেপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে নাউনকে কানেক্ট করে দেওয়া, নাউনকে কানেক্ট করে দেওয়া। সো গ্যাপে অবশ্যই প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু আগে প্রেপোজিশন আছে পরে নাউন আছে, মাঝখানে এখানে গ্যাপ, তাহলে তুমি দিবা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এখন আসো নেক্সট ওয়ানে চলে যাই আমরা। 22 নাম্বার, আর আছে 7টা 6টা। এখন ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম। এটা তোমরা সলভ করো, সলভ ইউর প্রবলেম। দেখো তো তোমরা শিখছো যে গ্যাপের পরে যদি প্রোনাউন থাকে, গ্যাপের পরে যদি প্রোনাউন থাকে তাহলে কি দিব ভাইয়া? হুম দিব। গ্যাপের পরে প্রোনাউন থাকলে ভাইয়া কি দিব? ওকে, গ্যাপের পরে ভাইয়া, গ্যাপের পরে যদি প্রোনাউন থাকে তাহলে কি দিব? হুম দিব। আর গ্যাপের পরে যদি ধরো ভার্ব থাকে তাহলে কি বসাবো? হু বসাবো। এটা তোমরা শিখছো। গ্যাপের পর প্রোনাউন হুম, আর গ্যাপের পরে ভার্ব তাহলে হু। এটা হ্যাঁ হয়, কিন্তু সব সময়ের জন্য সত্য না। এগুলো হচ্ছে ফালতু সিস্টেম, এগুলো যারা ইংলিশ পারে না, বুঝে না, তাদের ক্ষেত্রে। এখন দেখো, তোমার এরকম যখন সেন্টেন্স আসবে, এটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স যখন আসবে তখন তোমাকে ভার্ব দেখতে হবে, সাবজেক্ট দেখতে হবে। ইউ ক্যান ডিসকাস। ওকে, তাহলে ডিসকাস হচ্ছে ভার্ব, এর সাবজেক্ট কি ভাইয়া? ইউ। ওকে, আচ্ছা এখন দেখো এখানে ফিলটা হচ্ছে কি ভাইয়া? একটা ফাইনাইট ভার্ব, এর সাবজেক্টকে ইউ। ওকে, আবার দেখো ক্যান সলভ, তাহলে সলভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা রে? 3টা। ফাইনাইট ভার্ব কয়টা? 3টা। একটা ভার্ব একটা সাবজেক্ট, একটা ভার্ব একটা সাবজেক্ট। এখন তাহলে যে ক্যান সলভ বা সলভ যে আমাদের মেইন ভার্ব, এর সাবজেক্ট কই ভাইয়া? সাবজেক্ট নাই। তাহলে হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। হুম হচ্ছে কি রে? অবজেক্টের জায়গায়। যদি 3টা ভার্ব না, 3টায় যদি সাবজেক্ট থাকতো তাহলে হুম নিতে পারতাম। যেহেতু আমার একটা ভার্ব বেশি, সাবজেক্ট একটা কম, সো নিতে হবে কি আমার? হু। কি নিতে হবে? হু। তাহলে ভাই উত্তর হয়েছে না? হয়েছে। ওকে, উত্তর হয়েছে, কিন্তু হয় নাই। কেন? দেখো এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাই। কি নাই ভাইয়া? অ্যান্টিসিডেন্ট নাই। অ্যান্টিসিডেন্টকে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে নাউন বা প্রোনাউন। উইথটা কি নাউন বা প্রোনাউন, নাকি এটা একটা প্রেপোজিশন? কি একটা প্রেপোজিশন। তার মানে এখানে যে রিলেটিভ প্রোনাউন বসবে এর কিন্তু অ্যান্টিসিডেন্ট পাই নাই। যখন রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট না থাকে তখন এই ভার যুক্ত করতে হয়, অনির্দিষ্টতাবাচক, তাই না? অনির্দিষ্টতাবাচক এই ভার যুক্ত করতে হয় যখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউন না থাকে। তাহলে এখানে যেহেতু প্রেপোজিশন, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউন নাই। সো আমরা বলছিলাম যে হবে হু, কারণ কি আমাদের এই ভার্বের সাবজেক্ট নাই, সাবজেক্ট দিতে হবে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন অ্যান্টিসিডেন্ট নেই, কী নিব? এ ভার যুক্ত করে দিয়ে অনির্দিষ্টতাবাচক হু এই ভার, তাই না? হু এই ভার, তাহলে আমাদের উত্তর কি ভাই? হু এই ভার, তাই না? এখন আসো দ্য নেক্সট ওয়ান। আমার সবাই পারে, দেখা যায় এগুলা। হ্যাঁ তুঝে দেখা তুই জানা সনম,
আসো তুই দেখা তো কনফিউজ হয়ে যাইতেছিস নাকি? দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, 100% ঠিক। আচ্ছা, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, ঠিক আছে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য, কারণ অ্যাবসেন্টের পরে কি বসে রে? ফ্রম বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। হি হ্যাড অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, ঠিক আছে। কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? কেন ঠিক নাই? দেখো, এই যে আমাদের ওয়ার্ড অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট লিখে নাও। সেটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, তারপরে কি অ্যাবসেন্ট। এদের পরে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। এদের পরে কি রে? সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। এদের পরে কি ভাইয়া? সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। উড়ি বাপরে, মিশিরারি বলছে মনের রুলস। উনি মনে হচ্ছে একেবারে জন্মগ্রহণ করছে অস্ট্রেলিয়ায়, এরপরে থাকছে আমেরিকায় গিয়ে। মুনির মনের মিল, খেয়াল করো, মনের মিল হলে উত্তর গড় সবাই ভুল বলতেছে না। 1.25 কাটা 1 পয়েন্ট, এরকম 5টা কোশ্চেন কাটা গেলে 10-এর নিচে। ও 5টা কোশ্চেন কাটা গেলে তো এমনিই 10-এর নিচে, থাকেই তো কোশ্চেন 15টা। এভিল, এক্সার্ট, প্লাম, প্রাইড, অ্যাবসেন্ট, এরপরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। এই অ্যাবসেন্টের পরে আসে ভাই নাই কাটা দাও, এটার পরে আসে ভাই নাই কাটা, এটার পরে আসে ভাই না। কিন্তু অবশ্যই অ্যাবসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর্ম, ঠিক আছে। বাট অ্যাবসেন্টের পরে তোমার কি বসাতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই দেখো, অ্যাবসেন্টেড হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এই কারণে আমরা বলতেছি আমাদের বি নাম্বারটা কিন্তু ঠিক আছে, তাই না? বি নাম্বারটা ঠিক আছে। এখন আসো দ্য নেক্সট ওয়ানে চলে যাই। ফাইন একটা কোয়েশ্চেন, দেখলেই ভালো লাগে। এই কোয়েশ্চেনটার উত্তর কর দেখি। এখানে দেখো ইউ আই, ইউ আই ইউ, ইউ মি প্রোনাউন আছে, তাই না? এখানে কি আছে ভাইয়া? প্রোনাউন আছে। তো আমরা জানি অনেকগুলো প্রোনাউন যদি সেন্টেন্সে ইউজ হয়, তাহলে জেনারেল ইউজ হচ্ছে 2, 3, 1। জেনারেল ইউজ প্রথমে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 1, 2, 3। প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তাই না? এরকম এরকম আমরা জানি যে এই দুইটা ইউজ আছে। দোষ স্বীকার করা বোঝালে 1, 2, 3, প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর জেনারেল ইউজ, ইন জেনারেল আমরা যেটা ব্যবহার করি সেটা আমরা বলি কি 2, 3, 1। তাহলে তোমরা বলতেছ, মালিহা বলতেছে বি, সোহানা বলছে বি, আর কেডা বলছে রাকিব বি, ফাহাদ বি, বি 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 বি, সিয়াম বলছে বি, মারুফাও বলছে বি। ওকে, আরিফুল বলছে বি, ভেরি গুড। কানিজ আপা, আমাদের কানিজ আপা বলছে ডি, যারা বলছে ডি, সাইমা বলছে ডি, ইশরাত বি, রাকিব ডি, ডলি বলছে বি, ভেরি গুড। ডলি, আমাদের ডলি আবার গুভার একজন বলছে 321, আনসার এ। বানাইছে বাড়ি বসে নিয়ম, এটা একদম ছাসে বানানো নিয়ম। মালিহা, তাবাসসুম, ঐশী তারা বলছে ডি। আচ্ছা দেখি, ভেরি গুড, তোমরা বলার জন্য খুবই ধন্যবাদ তোমাদেরকে। দেখো, এই যে একটা কোয়েশ্চেন, সেলিম, ইউ অ্যান্ড আই শুড বি পানিশড, শুড বি পানিশড, তাহলে এটা কি ভাইয়া? 3, 2, 1 এরকম কোনো সিকোয়েন্সে এক্সিস্ট করে না। সর্বোচ্চ দোষ স্বীকার করা বোঝাইলে ওল্ড ইংলিশ 1, 3, 2 এভাবে ব্যবহার করা যায়, ওল্ড ইংলিশ। এখন ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন আছে, কিন্তু 1, 2, 3 অপশনে নাই, তখন এটা উত্তর করতে পারবা দোষ স্বীকার করার ক্ষেত্রে। কিন্তু এটা থাকা অবস্থায় তুমি এটাকে আবার নিতে পারবে না, এটা অপশনাল। বাট 3, 2, 1 এভাবে কোনো সিকোয়েন্স নাই, বাদ আগেই বাদ। 1, 2 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে ভাই, এটা উত্তর হইল, কারণ বলছে শ্যাল বি পানিশড, পানিশ করা হবে, তাই না?
পানিশ করা হবে, পানিশ করা হবে। এখানে দেখো, তো এখানে শ্যাল বি পানিশড, তাহলে এই পুরো অংশ সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় কখনো অবজেক্টিভ ফর্ম বসে? বাদ। তো এখানে 2 1 3 রয়েছে, হ্যাঁ 2 1 3, এমনি সিকোয়েন্সও ভুল আবার প্রোনাউনও ভুল। এখন দেখো 2 3 1, 2 3 1 জেনারেল ইউজ। তাহলে ভাইয়া এখানে দোষ স্বীকার করা, এখানে জেনারেল ইউজ, কোনটা নিব? কোনটা নিব? তোমরা সবাই বলছো ডি, তোমরা সবাই বলছো বি, বি বি বাদ। কেন ভাই? এখানে শ্যাল বি পানিশড, আমাদেরকে পানিশড করা হবে, তো আমরা দোষ না করলে কি বলছি যে পানিশ করা হবে? বলছে দোষ করতে হবে, দোষ স্বীকার করা বুঝালে, দোষ স্বীকার করতেছে না ভাই। এটা নিয়ে যদি আমরা এখন বলি, আপনাকে বলবো দোষ স্বীকার করতেই হবে, তাহলে তো বি। আমি বললাম দোষ স্বীকার করা বুঝাই নাই, তাহলে ডি। এখন কি করব? দেখো এই কোশ্চেনটা নিয়ে, এই কোশ্চেনটা নিয়ে এই যে এই বই থেকে, এই কোশ্চেনটা নিয়ে তোমাদের দেখায় এই যে এই বই থেকে, এটা মহিউদ্দিন অ্যান্ড কাসিমের লেখা এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ। হ্যাঁ, এই বইটা সর্বপ্রথম রিলিজ হয়েছে 1961 সালে, প্রথম প্রিন্ট এই যে, সরি 62 সাল, ফার্স্ট এডিশন জুলাই 1962 সাল, 1962 সালে এই যে বই অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ। এই বইয়ের খেয়াল কর, এই বইয়ের একটা অধ্যায় আছে কমন এরর্স নামে। তো এই বইয়ের কমন এরর্সের 374 নম্বর পেজে ঠিক এই কোশ্চেনটা আছে, 231 ইউ সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। এটা একটা রেফারেন্স বুক, এটা একটা কি রেফারেন্স বুক, ঠিক আছে? এটা একটা রেফারেন্স বুক, সো তোমাকে এটাই নিতে হবে, এখানে পণ্ডিতগিরি করে লাভ নাই। যেমন তোমাদের একটা 2018-19 সেশনের মেডিকেলের কোশ্চেন, 18-19 মেবি, হ্যাঁ 18-19 সেশনের কোশ্চেন কি, আমি তোমার নিকট বিষয়কের শেষ, বিশেষ বানানো হয়েছে কৃতজ্ঞ, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, এটার ট্রান্সলেশন আইছে। ওকে, রেফারেন্স বুক না থাকলে গাধা, রেফারেন্স বুক যেখানে রেফারেন্স বুক আছে সেখানে না থাকলে কি হতো সেটা তো আলাদা কথা, যেখানে হুবহু কোশ্চেন তোলা সেখানে না থাকলে সেটা তো অনেক পরের কথা। খেয়াল করো, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, তাহলে এটা কি হবে? আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, নাকি আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, তাই না? এটা তোমরা পড়ে অভ্যস্ত, বিভিন্ন কোচিংয়ের বইয়ে, বিভিন্ন বইয়ে তোমরা দেখতেছো, তাই না? বিভিন্ন বইয়ে তোমরা দেখতেছো আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ। তাহলে এটা যখন তুমি উত্তর করবা, তোমার জন্য রয়েছে 1.25, এটা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে, আগে মাইনাস, আগে কিরে আগে মাইনাস। ওকে, এই কোশ্চেনটাও এই বই থেকে নেয়া, একদম হুবহু এই বই থেকে নেয়া। এটা আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, তাহলে তোমাকে লিখতে হবে কি, এটার জন্য লিখতে হবে আই অ্যাম মাচ অবলাইজ টু ইউ। এটা হচ্ছে এই যে অ্যাডভান্স ফাংশনালের মহিউদ্দিন কাসিমের লেখা, ঠিক আছে? কথা বুঝিসনি? তাহলে সঠিক উত্তর কি হবে? আই এম মাচ অবলাইজ টু ইউ। আমি মাচ অবলাইজ মানে বিশেষভাবে কৃতজ্ঞ আর কি। এটা তোমরা ইংলিশ শিলার গ্রুপে গিয়ে যদি মাচ অবলাইজ লিখে সার্চ দাও অথবা ভেরি মাচ গ্রেটফুল লিখে সার্চ দাও, দেখবে সুন্দর আমার লেখা আছে অনেক আগের, রেফারেন্স সহ দেবা, পেজ নাম্বার সহ ডিকশনারি রেফারেন্স সহ, দেখবা যে লেখা আছে। ওকে, আচ্ছা এখন আসো, আমাদের আর 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখো এটা তোমরা উত্তর করো, সে দ্য সেম থিং টুয়াইস ওভার, সে দ্য সেম থিং টুয়াইস ওভার। এখানে বলতে দ্য সেমটা কি, ডেমনস্ট্রেটিভ, ডেসক্রিপটিভ, ডিস্ট্রিবিউটিভ,
ইনডেফিনিট। এটা কি হবে? এটা কি হবে বল দেখি, এটা কি হবে বল? এটা অবশ্যই ভুল করছিল। ঠিক ঠিক পড়ার জন্য, ঠিক শেখানোর জন্য এটা বই তো পড়া লাগবে না। যত এক্সেপশনাল যত কোশ্চেন আছে তুমি নিয়ে আসো কোশ্চেন, টোফেলের কোশ্চেন হোক, তারপরে রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার হোক, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেমন্ড মার্ফির হোক, তারপরে পিসি দাসের হোক, পিকেডি সরকারের হোক, নিয়ে আসো, তোমার পেজ নাম্বার সহ রেফারেন্স দিতেছি যে ওই বইয়ের অত নম্বর পেজে এই কোশ্চেন আছে, তারপর দেখে নিবা। আচ্ছা আমরা বলছি আমাদের সুরভি, সাজিদ, মারুফা, পূজা, আবদুল্লাহ, ফারহান, সাইমা, অনন্যা, ডলি, বায়েজিদ সবাই বলছে ওয়াও, সবাই বলছে। তাইলে কি দেখো, সে দ্য সেম থিং, দ্যাট মিনস সে দিস থিং, সে দিস থিং টুয়াইস কি ওভার। তাহলে দ্য সেম এর মিনিং হচ্ছে কি ভাইয়া? দিস। দ্য সেম এর মিনিং হচ্ছে কি? দিস, তাই না? দ্য সেম এর মিনিং হচ্ছে কি ভাইয়া? দিস। ওকে, দ্য সেম এর মিনিং হচ্ছে কি ভাইয়া? দিস। তো দিসটা কি ভাই? আমরা জানি ডেমনস্ট্রেটিভ। দিসটা কি? ডেমনস্ট্রেটিভ। দিসটা কি রে? ডেমনস্ট্রেটিভ। কোশ্চেন আসার 5টা, 30টা কোশ্চেন আমি তুলছিলাম মেবি। আসলে আমি সত্যি কথা পারি না, আমি ভাবছিলাম 30টা কোশ্চেন পড়াইতে আমার সময় লাগবে সর্বোচ্চ 40 মিনিট, বাট হয় না, এটা এক্সেপশনাল। এই সেই কোশ্চেন সলভ করতে শুরু করলে মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে, যে মনে হয় 4টা অপশন বুঝাবো না, এটার বেসিক বুঝাবো না, কেমন একটা হয়ে যায়, নিজের কাছে খারাপ লাগে। দ্যাটস ওয়াই কোশ্চেন সলভ ক্লাসে মনে করো একটু সময় লাগে, বা কোশ্চেন সলভ ক্লাসে হচ্ছে তুষার ভাই আন কি আনব্যাটে বলে, আনব্যাটে বলে, আনবেটিবল। দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, আই টুক পার্ট ইন এই, আই টুক পার্ট ইন এই। ওকে, এখন তোমরা এটা বলবা, এখন তোমরা এটা বলবা, আই টুক পার্ট ইন এ। আচ্ছা, তাহলে ভাই এখানে আমার কি আছে? এই আছে, এই আর্টিকেল আছে। ওকে, লাস্টে এক্সামিনেশন কি? লাস্টে, লাস্টে কি? লাস্টে কি? এক্সামিনেশন। তাহলে এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। এটা কি ভাইয়া? নাউন। এটা কি? নাউন। এটা নাউন। তো কথা হচ্ছে তোমরা পড়ছো, খেয়াল করো, তোমরা পড়ছো আর্টিকেল আর নাউনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব। গাধার দল, কোথায় পড়ছে সেই জিনিসগুলা? কে শিখাইছে তোদের এগুলা? যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরে অ্যাডভার্ব। কে পাইছিস? কোথায় পাইছিস তোরা এগুলা? কার কাছে শিখছিস? এসব শেখাই কার? আমি এটাই বুঝি না। মানে এদের ইংলিশ পড়ে টাকা ইনকাম করতেছে, একটু সেন্স, কমন সেন্স তো থাকা উচিত না? যে আমি টাকা নিতেছি স্টুডেন্টদের কাছ থেকে, আমি একটু লেখাপড়া করে দেখি অ্যাটলিস্ট। কিন্তু তাও না, উল্টো পাল্টা, যা মন চাই তাই। মানে এটা প্লাস এটা প্লাস এটা, কিরে ভাই এটা কি বাথরুমের দেওয়াল পাইছিস? স্কুল কলেজের বাথরুমের দেওয়ালে গিয়ে দেখবি অমুক প্লাস তমুক, এস প্লাস এন, এম প্লাস ওই, এরকম লেখা থাকে। এটা কি ইংলিশ পড়া নাকি বাথরুমের দেওয়াল? কোনটা? এটা প্লাস এটা, আরে ভাই প্লাস কই পাইছিস? এটা একটা ল্যাঙ্গুয়েজ। দেখো এখন কি, এটা কি? হ্যাঁ, এটা হবে আমাদের ডি নাম্বার। এই থ্রিও অ্যাজেক্টিভ, এই আওয়ারও এখানে অ্যাজেক্টিভ। এরকম 1000 অ্যাজেক্টিভ আমি আর্টিকেল আর নাউনের মাঝখানে এরকম 1000 অ্যাজেক্টিভ লিখতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেমন আমি যদি বলি এখানে ধর আছে কে, লাস্টে দেখা যাচ্ছে যে প্রভা, মালিহা, প্রভা, মালিহা। আমি বললাম মালিহা ইজ আ বিউটিফুল গার্ল, মালিহা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এ এখানে লিখছি গার্ল, মাঝখানে কি? বিউটিফুল লিখছি। তাহলে ভাইয়া আর্টিকেল আর নাউনের মাঝে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন বললাম মালিহা ইজ এ বিউটিফুল সেন্সলেস গার্ল, বিউটিফুল সেন্সলেস গার্ল, বিউটিফুল সেন্সলেস গার্ল। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এখন বলতেছি মালিহা ইজ আ বিউটিফুল সেন্সলেস শেমলেস গার্ল। কিরে? সেন্সলেস, বিউটিফুল, সেন্সলেস, শেমলেস। তাইলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এর মধ্যে কোনো অ্যাডভার্ব নাই। তো কোত্থেকে শিখছিস যে এই যে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, আগে এই যদি আর্টিকেল আর নাউনের মধ্যে
দুইটা থাকে তো প্রথমটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। এটা কোথায় পাইছো তোমরা? কে শিখাইছো তোমাদের এগুলা? এইগুলা তোমাদেরকে শিখাইছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে লিখে নাও অ্যাডজেক্টিভের মাঝে। এই যে আমি দেখো এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ লিখছি না, ধরো বিউটিফুল, সেন্সলেস, শেমলেস। ওকে, বিউটিফুল, সেন্সলেস, শেমলেস, তিনটা অ্যাডজেক্টিভ। মাঝখানে যদি তুমি কমা দাও তাহলে ভুল, অ্যাডজেক্টিভের মাঝে কমা বসে না। আরেকটা কথা, এই অ্যাডজেক্টিভের কোশ্চেন আসলে দেখবা অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না। অ্যাডজেক্টিভকে কি করা যায় না? প্লুরাল করা যায় না। তাহলে দেখো আওয়ার্স, 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 অ্যাডজেক্টিভকে প্লুরাল করে ফেলছে। আর আমরা জানি পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওরকম কোশ্চেনও আছে। তাহলে আওয়ারও নাউন, এক্সামিনেশনও নাউন। তো দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এ এ এ সব কি কাটা। সো এ থ্রি, দেখো এখানে আর্টিকেল আছে, এখানে নাউন আছে, মাঝখানে দুইটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। সো তুমি থ্রি থাকার পরেও তুমি কি করতে পারবে না? এটা আওয়ার্স লিখতে পারবে না। 26 নম্বর। ওকে বাপরে, আমি পেইড বেসো তখন ক্লাস নিয়ে নেব না। এখন আসো হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। এই যে সে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন আসছিল 2021-22 সেশনে কোয়েশ্চেন আসছিল, ফাইন্ড আউট দ্য সেন্টেন্স, কি জানো এরকম একটা আসছিল, নাউন ইউজড অ্যাজ প্রি মডিফায়ার। ওকে, কি নাউন ইউজড অ্যাজ প্রি মডিফায়ার, তোমরা মডিফায়ার পড়ে আসছো। দেখো যখন পাশাপাশি দুটা নাউন থাকে, প্রথম এটা নাউনই থাকে কিন্তু এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ভাই কেন অ্যাডজেক্টিভ হয়? হোয়াই? এটা কি মুখস্থ বিদ্যা যে পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ? হোয়াই? খেয়াল করো, দেখো অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা, নাউনের অর্থকে সম্প্রসারিত করা, সংকুচিত করা, নির্দিষ্ট করা। এটা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। যখন তুমি বলতেছো স্কুল বয়, তখন কলেজে যায় বা ভার্সিটিতে যায় এমন কোনো বালক বুঝাইতেছে না, মাঠে কাজ করে এরকম কোনো বালক বুঝাইতেছে না। স্কুল বয়, স্কুলে পড়ে এমন কোনো বালক। আবার খেয়াল করেছি একই ব্রাশ ফ্যামিলির অনেকে ব্যবহার করে, একই ব্রাশ ফ্যামিলির অনেকে ব্যবহার করে, হয় না এরকম? অনেকের বাসায় আছে যে এক ব্রাশ ফ্যামিলির সবাই ইউজ করে পর্যায়ক্রমে। ঠিক আছে, তো একই ব্রাশ যেহেতু সবাই ইউজ করতেছে, একই ব্রাশ কি সবাই ইউজ করতেছে, দ্যাটস ওয়াই শীতকালে বেশি ইউজ করে। সেটা টুথব্রাশ না, ইটস ফুড ব্রাশ। শীতকালে অনেকের পা ফেটে যায়, দেখবো মাটির একটা ব্রাশ টাইপের, ওই যে ওয়াশরুমে মানুষ রাখে, বাথরুমে রাখে, গোসল করার সময় কিন্তু এই একই ফ্যামিলির সবাই কিন্তু ওইটা দিয়ে পা এরকম গোড়ালি, তাই না? কি করে না? ওটা হচ্ছে ফুড ব্রাশ। ওটা কি রে? ফুড ব্রাশ। তাহলে আমি বললাম ব্রাশ, ভাই এটা কি একটা নাউন? এখন দেখো নাউন তো বলতেছি টুথ ব্রাশ। এই ব্রাশ দিয়ে কি এখন মাথা চিরুনি করা বোঝাবে, মাথা ব্রাশ করা বোঝাবে না? দেখো অর্থ কিন্তু হয়ে গেছে সংকুচিত, নির্দিষ্ট করে ফেলছে। দাঁতের ব্রাশ করার জন্য যেটা লাগে সেটাকে বলা হয় টুথব্রাশ। তাহলে এ নাউন হলেও এখন কি অ্যাডজেক্টিভ, মিনিং নির্দিষ্ট করে ফেলছে না? এখন তুমি বলতেছো ফুড ব্রাশ, তো এখন কি এই ব্রাশ আর এই ব্রাশ কি সেম? ফুড হচ্ছে নাউন, ব্রাশও নাউন, কিন্তু যখনই বলতেছি ফুড ব্রাশ, পা পরিষ্কার করার ব্রাশ, তাহলে এ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনকে সে মডিফাই করতেছে। আর তুমি বলতেছো না ভাই ব্রাশ হচ্ছে হেয়ার ব্রাশ, যেটা আমার লাগে না। কথা বুঝিস নি? যেটা আমার লাগে না, হেয়ার ব্রাশ, মাথা চিরুনি করার ব্রাশ। তো দেখো তো এই হেয়ার ব্রাশের মিনিংকে নির্দিষ্ট করে দিছে না? সো এটাকে আমরা এখন বলবো অ্যাডজেক্টিভ। এটাকে কি বলবো রে? এটাকে বলবো ভাই এখন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। এখন তাইলে দেখো পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ ওই নাউনকে মডিফাই করে ওর অর্থ কি করে দেয়, সংকুচিত করে বা ফিক্সড করে ফেলে। সো এখানে স্কুলটা কি ভাইয়া? স্কুলটা হচ্ছে
একটা অ্যাডজেক্টিভ। ভাই স্কুলটা কি, স্কুলটা কি ভাই, স্কুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর আমি কইছি না আমার ক্লাসের মধ্যে তোরা খালি লাভ রিয়াক্ট দিবি, লাভ আর কেয়ার, কোনো হাহা দিলে তার পিটা মধ্যে যা। আচ্ছা দেখো এখন কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, উইথ দ্য পেশেন্ট, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এখন খেয়াল করো সামটাইমস অর্থ কি ভ্যা, মাঝে মাঝে তব মনে পড়ে, কি একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, মাঝে মাঝে তব খাই না না পাই না না যায় না, আছে কি রিজন একটা গান আছে। সামটাইমস মাঝে মাঝে, লিটল টাইমস এরকম কোনো ইউজ নাই। আচ্ছা এইবার সামটাইম অর্থ কি, কোনো এক সময় বা একদা, অতীত বা ভবিষ্যতের, অতীত বা আচ্ছা অনন্যা তুই যদি হা দিস তোর খবর আছে। দেখো কোনো এক সময়, এই সাম স্পেস টাইম এটা কি কিছু সময়, কিছুটা সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে নামে, অথই কি যেন আধার, একটা গান গেয়ে দিলাম। এখন দেখো তাহলে এই যে সামটাইমস এটা কি ভ্যা অ্যাডভার্ব, এই কোনো এক সময় অতীত বা ভবিষ্যতের এটা কি ভ্যা অ্যাডভার্ব, সামটা কি ডিটারমিনার, টাইমটা কি নাউন। তাহলে আই স্পেন্ডস ড্যাশ উইথ দ্য পেশেন্ট, রুগীর সাথে মাঝে মাঝে কাটালাম, কোনো এক সময় কাটালাম, নাকি কিছু সময় ব্যয় করলাম বা কিছু সময় কাটালাম, তাই না, কিছু সময়, তাই না, কিছু সময় রুগীর সাথে আমি কিছু সময় স্পেন্ড করলাম, কিছু সময় কাটাইলাম। সো সাম স্পেস টাইম, কিছু সময়, এটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারে, এটা কি নাউন। বাট সামটাইমস, সামটাইম দুইটা অ্যাডভার্ব, বাট মিনিং কি, মিনিং কি আলাদা। উরে বাপরে মাহি বলতেছে চিরদিন কেন পায় না, তোমার থাক কিছু বললাম না, চিরদিন আবার আমি অবাক হয়ে যাই। এদের 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 হচ্ছে ইচ্ছা দেখলেও আমি অবাক হয়ে যাই, বলছে চিরদিন কেন পায় না। এ বিষয়ে পরে একদিন আলোকপাত করবো। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। দেখো বিশাল বড় বড় সেন্টেন্স, তাই না, বিশাল বড় 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 সেন্টেন্স। তো এখানে এই সেন্টেন্স তোমাদের বলে না, তোমাদের অনেক সো কল্ড মেন্টরসরা বলে না, কারেকশন না পড়ে পরীক্ষার হলে যায় না, 100টা কোশ্চেনই কারেকশন। কারেকশন মানে কি, একটা কোশ্চেন আছে, 4টা অপশন দেওয়া আছে, খুঁজে বের করো কোনটা উত্তর, এটাকেই বলা হয় কারেকশন। কিন্তু তারা বুঝে না, ওই যে আনবক্সিং ভিডিও করা যাবে ব্রেইন নিয়ে। পরীক্ষায় যে তুমি 100 কোশ্চেনের পরীক্ষা দেবে, 100টাকেই বলা হয় কারেকশন, সেন্টেন্স কারেকশন। এখন আসো, কেউ বলতেছে এ, কানিজ বলছে এ, নাহিদ বলছে ডি। আচ্ছা তো আর একটা কোয়েশ্চেন আছে, আমরা 29 নম্বর কোয়েশ্চেন, আরে 29 নম্বর কোয়েশ্চেনে আর একটা কোয়েশ্চেন আছে, বলছে সাইমা ডি, নুপুর ডি, জিন্নাত বলছে, আচ্ছা জিন্নাত ও নাইম, তোর অনেক দিন আমি পরীক্ষা দিতে দেখি না, অনেক দিন পরীক্ষা দিস না। যে রাকিব পরীক্ষা দেয় না, রাকিব পরীক্ষা দেয় না, তারপরে রিজওয়ান পরীক্ষা দেয় না, ডলি পরীক্ষা দেয় না, সব ধরা হবে আজকে কি কে পরীক্ষা দেয় না। আকিব পরীক্ষা দেয়, পূজা পরীক্ষা মাঝে মধ্যে দেয়, ইশরাতে তো একটা পরীক্ষা আমি দিতে দেখিনি জীবনে। খেয়াল করো এখানে তোমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পড়ানোর সময়, পৌষি তো জীবনেও পরীক্ষা দেয় না। দেখো এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পড়ানোর সময় তোমরা একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। দেখো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব বসে। ওকে, অ্যাকশন ভার্ব মানে কি ভাইয়া? যেটা দ্বারা কাজ বোঝায়। লিঙ্কিং ভার্ব ভাই কি? যেটা দ্বারা অবস্থা বোঝায়। হ্যাঁ, কমপ্লিমেন্টের মাধ্যমে
কমপ্লিমেন্টের মাধ্যমে সাবজেক্টের অবস্থা বোঝায়, সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর যেটা কাজ বোঝায় সেটা তোমার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব। দেখো, আওয়ার ফুটবল টিম প্লেইড, খেলা করেছিল, খেলা করা, কাজ করা। তাইলে কি এখানে হয়তো কি ব্যাডলি, কারণ প্লেইডটা হচ্ছে আমার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব বসবে, বাদ। করিম ফেল্ট, তা আমরা জানি ফিল হচ্ছে একটা, ফিল হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে বসবে অ্যাজেক্টিভ, নট ব্যাডলি, এখানে ব্যাড বসার কথা ছিল, বাদ। দ্য এয়ার ইন দ্য সোয়ার স্মেলড ব্যাডলি, স্মেলটাও একটা লিঙ্কিং ভার্ব, তাই না? কি ভার্ব? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাজেক্টিভ বসবে, নট ব্যাডলি, নট কে এখানে কি ব্যাডলি হবে না, ব্যাড বসবে, কারণ লিঙ্কিং ভার্ব। এরপর দেখো, দ্য মেডিসিন ডাজ নট টেস্ট ইউ ব্যাড। টেস্টটা কি একটা ভাইয়া লিঙ্কিং ভার্ব, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব এরপরে কি বসবে? অ্যাজেক্টিভ বসবে। সো এটা আমরা কি বলতে পারি? ঠিক আছে, এটা ঠিক হয় গিয়ে আছে, এটা ঠিক আছে। এখন দেখো দ্য নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান, এরপরে তোমাদের শেষ। আমার মাইক্রোফোনেও কখন জানি চার্জ শেষ হয়ে যায়, দেখলাম চার্জ ছিল না। হিজ ফেভার ইজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, উত্তর কর দেখি। এই কোশ্চেনটা উত্তর করতে পারলে তোদের নতুন ব্যাচ আসতেছে, অলরেডি কামিং, রানিং, সেটা হচ্ছে মিশন জিকে 2025, এবং আমাদের একটা একাডেমিক ব্যাচ আছে, একাডেমিক ইংলিশ ফর জেনজি, যেখানে ইন্টারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পড়ানো হবে। অ্যান্ড আমি তোমাকে গ্যারান্টি দিলাম, বাংলাদেশে তুমি এরকম করে কখনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ো নাই, এইভাবে পড়বা। তুমি এইসব কোশ্চেন সলভ ক্লাসও অনেক করছো, দেখবা আমার কাছেও আছে। এই যে দেখ, স্লাইড চেঞ্জার কিন্তু আছে, এই যে আমার কাছেও আছে স্লাইড চেঞ্জার, টিপ দিলে স্লাইড চেঞ্জ হয়, কিন্তু আমি ইউজ করি না। দেখবে এরকম হাত দিয়ে তুলি, হাত দিয়ে তুলি। এবং স্লাইড চেঞ্জারে কি দেখবি, কোশ্চেন সলভ করানোর সময় স্যার একটা ব্যাখ্যা দিল, হয় পরের পেজে, আর নাই উত্তরে দেখবে এরকম যেটা সঠিক উত্তর মার্ক করা আসে, আর একটা টিপ দিলে আর কি মার্ক করা আসে, আর নাই টিক চিহ্ন আসে, আর নাই সবুজ চিহ্ন দিয়ে দেয়, মানে ওই যে অ্যানিমেশন বানায় আর কি, পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন। ভাই আমি কোয়েশ্চেন সলভ করাইতে আসছি, আমি টিচার, আমার কেন এখানে উত্তর দেওয়া লাগবো? মানে আমার কোন দুঃখে এখানে উত্তর থাকা লাগবে, আমি বুঝি না। আমি বুঝি না কেন এখানে আলাদা করে উত্তর আনা লাগবে, যে একজন টিচার। আচ্ছা, মাস্ট টু হাই, ওয়াও, সবাই এখানে দেখে বোঝা যাইতেছে সবাই হচ্ছে আমারই স্টুডেন্ট। বুঝিস নি? সবাই দেখা যাইতেছে এখানে আমারই স্টুডেন্ট। আচ্ছা, আমাদের ইরে বাপরে, অনন্য দেখ, 25-এর একাডেমিকতে তোদের কিছু না আমি জানি। ওই যে জিকে ব্যাচ চলতেছে, 25-26 জিকে ব্যাচ আইছে, মিশন জিকে ব্যাচ থাকবে, জিকে হিলার একটা জার্সি, নট টি শার্ট, যে সো কল তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভাইদের দেওয়া 80 টাকার টি শার্ট না, 90 টাকার টি শার্ট না, অনেক প্রিমিয়াম কোয়ালিটির জার্সি থাকবে এবার। আমাদের কালার গ্রেড, আমাদের ইংলিশ হিলারের ডিজাইনই অন্যরকম, এটা তুমি কারোর সাথে মিলাইতে পারবা না। যে প্রতিষ্ঠানই হোক না কেন, আমাদের পোস্টারের সাথে, আমাদের কালারের সাথে, আমাদের এডিটিংয়ের সাথে কারোকে মিলাইতে পারবা না। হয়তো জিনিসটা কি করোনার সময় আসেনি, সময়টা এখন একটু কি হালকা একটু খারাপ, মানে ওই যে ঝড়ে আম না পোড়াইলে পরে তো আজ গিয়ে পাওয়া যায় না, যা পড়ে টড়ে থাকে তাই, আমার অবস্থা হয়েছে তাই। কথা বোঝনি, করোনার সময় ঝড়ে আম কুড়াইতে পারিনি, তো রিজিকে ছিল না আসলে। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ তোদেরও দিব তো। হ্যাঁ, বিয়ে হওয়ার দরকার নেই, আমার বিয়ে করার ইচ্ছাও নাই, বিয়ে হবে না ভাই, মনে হচ্ছে খুব একদম অভিশাপ দিয়ে দিলাম। যার ইচ্ছাই নেই তার হবে না বলে লাভ কি? দেখ এখন দেখ, এটা করে আমাদের শেষ, তারপর একটু লেখাপড়ার কথা বলবো। হ্যাঁ, বাচ্চা কাচ্চা ভর্তি করলে দিমু।
বিভিন্ন কালার বলছে, কালার দিয়েন না অন্য কালার দিয়েন। এখন খেয়াল কর, এই কোশ্চেনটা আমার স্টুডেন্টরা পেরে গেছে। অন্য যে কোনো জায়গার স্টুডেন্টরা দিবে কি 2 মাস হাই, যে কোনো জায়গার স্টুডেন্ট, অথবা ইংলিশ হিলার পড়িনি এরা, হয় ইংলিশ হিলার পড়ি না, আমার স্টুডেন্ট না, হিজ ফেভার ইজ 2 মাস হাই দিয়ে দিবে। এটা 100% কাটা, এটা 100% কাটা। কি হবে দেখো, এখানে হাইটা কি ভাই, হাইটা কি, ইজ ফেভার ইজ 2 মাস হাই, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, তো অ্যাজেক্টিভের আগে বসে মাস টু, হিজ ফেভার ইজ মাস টু হাই টু ইগনোর, এটা কি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে মাস টু বসে, আর 2 মাস বসে হচ্ছে দেখো 2 মাস বসে, 2 মাস বসে কোথায়, নাউনের পূর্বে। যেমন আমরা লিখতে পারি 2 মাস NOIS, নয়েস, 2 মাস নয়েস, ভ্যান নয়েসটা কি নাউন, তাহলে নাউনের আগে কি বসে 2 মাস, নাউনের আগে কি বসে রে ভাই, আর তোরা পাবি তো, তোরা টি শার্ট পাবি, অফিসে এসে নিয়ে যাবে, আমার সাথে দেখা করে গল্প করে, তারপরে তোরা চান্স পেয়ে যাবে, একটা ভিডিও দিয়ে যাবি, তোদের আবার তোদের আবার আমি আবার প্রমোশন করবো, সেটা নিয়ে বুঝিসনি, এটা হচ্ছে ব্যবসা, এটাকে বলা হয় ব্যবসা, যেটা আমি তোদের নিয়ে প্রমোশন করব। আচ্ছা, তো দেখো তোরা তো অবশ্যই ডিজার্ভ কর, এটা কে, উরি বাপ ইলিয়াস ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে মাস টু বসে, নাউনের পূর্বে এই যে 2 মাস বসে। ওকে, তাহলে এই আমাদের 30টা কোশ্চেন ছিল, এই আমাদের 30টা কোশ্চেন ছিল আজকে। তো আমরা কালকেও একটা ক্লাস নিব, আমি জানাই দিব 9টার সময় ক্লাস নিব। এগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল, কারণ আমার কাছে ক্লাস করা মানে শুধু উত্তর, এটা ভালো লাগতেছে উত্তর, এটা যাই উত্তর এমন না, তুমি আশেপাশে এই কোশ্চেন রিলেটেড যত বেসিক আছে, এরকম আরও 20টা কোশ্চেন আসলে কেমন হতে পারে সব কিছু শিখতে পারবা। ওকে, 6 তারিখে না, 6 তারিখে আসলে আমার পাবি না তুই, 6 তারিখে না, মেডিকেলের পরে, রেজাল্টের পরে আসবি, রেজাল্টের পরে। ওকে, রেজাল্টের পরে। এখন শোন, লাস্ট একটু কথা বলি, অল্প কিছুদিন আমাদের সময় আছে, এই লাস্ট টাইমে যেটা করবি, একদম নিজের মতো করে আর চোখ বন্ধ করে রিভিশন দিবি। বই একবার দেখে নেওয়ার পরে, এরকম বই একবার দেখে নেওয়ার পরে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই হোক, ইংলিশ, জিকে যাই হোক না কেন, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবি। খুবই ইফেক্টিভ রিভিশন, এটা খুবই ইফেক্টিভ রিভিশন। এখন চোখ বন্ধ করলে দেখ তোর বাসায়, তোর ঘরে কোথায় কী আছে দেখতে পাচ্তেছিস, তাহলে চোখ বন্ধ করে রিভিশন, এরকম চোখ বন্ধ করবি, এই যে বইয়ের লাইন দেখবি সব সামনে ভাসবে, দ্যাট মিন্স আমার রিভিশন হয়েছে, পরীক্ষায় যাওয়ার জন্য আমি প্রস্তুত। ওকে, পরীক্ষায় যাওয়ার জন্য আমি প্রস্তুত। এভাবে রিভিশন দে, চিন্তা করার দরকার নাই, যা আছে রিজিকে আল্লাহ এটা হবেই, ঠিক আছে, রিজিকে যা আছে ওটা হবে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করব, আমরা 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 হচ্ছে ক্লাস শেষ করব। তো কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আরও কঠিন কোশ্চেন থাকবে কালকের ক্লাসে, কারণ কালকে ভার্ব থাকবে, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, এরকম ইয়েগুলো থাকবে। তো টেনশন নাই ভাইয়া, কোনো টেনশন নাই, টেনশন তো হবেই, ভয়ও লাগবে, বাট এগুলা আসলে পাত্তা দেওয়ার কিছু না, এগুলো পাত্তা দেওয়ার কিছু না, যেটা হবে সেটা হবেই, এটা সবার জন্য সেম। তোমার অনেক পড়া হয়েছে, অনেক মনে আছে, এখন যেটা বললাম চোখ বন্ধ করে ইফেক্টিভ রিভিশন দাও। তুমি যদি চোখ বন্ধ করে বইয়ের লাইন দেখতে পারো, যে বায়োলজিতে এরপরে এই লাইনে এই যমুক পেজে এই লাইন যদি দেখতে পারো, নিশ্চিত থাকো চান্স মিস যাইতেছে না। ওকে, তো জিকে ক্লাস নিবেন ভাইয়া, টাকা দে। জিকে ক্লাস নিতে কষ্ট হয় না, জিকে ক্লাস, ইংলিশ ক্লাসে কত কষ্ট। যাই হোক, 2 ঘন্টা ক্লাস আমার জীবনে, আমি জীবনেও নিইনি, অনলাইনে কখনোই নিইনি। আজ প্রথম আমি 2 ঘন্টা ক্লাস নিলাম, অফলাইনে নিয়েছি 5 ঘন্টা, 5.5 ঘন্টা টানা ক্লাস নিয়েছি। যাই হোক, আজকে সবার বিদায়, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।